আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক মনোবিজ্ঞান প্রথম পত্রের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি নাফিউসামাদ আবিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা মনোবিজ্ঞানের পঞ্চম অধ্যায় শিক্ষণ ও স্মৃতি সম্পর্কে জানবো। এটি খুবই মজাদার একটি অধ্যায়, কারণ এইটাতে আমরা বাস্তব জীবনের সাথে আমাদের পড়াশোনাটাকে রিলেট করতে পারবো। যেমন আমরা যদি চিন্তা করি, তাহলে এই যে জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু নানান জিনিস শিখেছি, নানান জিনিস আমাদের ব্রেনে রয়েছে। এখন কোন পর্যায়ে গেলে সেটা আমাদের ব্রেনে স্থায়ী হয়, আবার কোন পর্যায়ে গেলে আমরা সেটাকে শিক্ষণ বলতে পারি, কখন আমরা নতুন কিছু শিখি, কিভাবে এই শেখার বিষয়টা আমাদের মধ্যে আসে, এই সকল কিছুই কিন্তু আজকের এই লেকচারে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যদি শিক্ষণের ধারণা নিয়ে একটু কথা বলি, তাহলে আমরা চিন্তা করলেই বুঝতে পারবো যে আমরা কিন্তু সবকিছুই জানি না, সকল তথ্য কিন্তু আমাদের মাথায় থাকে না, বা আমরা প্রতিনিয়তই কিন্তু শিখে যাচ্ছি। তবু আমাদের এই যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে নতুন জ্ঞান অর্জন বা সেই জিনিসটা আমাদের যে শেখার বিষয়টা, এই যে শেখার বিষয়টা কিভাবে হয়, এটা কি মুহূর্তে আমরা কোনো জিনিস শিখে যাই? না, মুহূর্তে কিন্তু আমরা কোনো জিনিস শিখে যাই না। এই যে শেখার যে একটা প্রসেস, সেটা কিন্তু ধীরে ধীরে হয় অভ্যাসের মাধ্যমে, বা আমরা কিন্তু চর্চা করি, চর্চা করার মাধ্যমে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু শুনেই আমরা দীর্ঘ সময় মনে রাখতে পারি। এটাও কিন্তু এক প্রকারের শিক্ষণ। এই যে শিক্ষণের নানান রকম ধারণা আছে, সেটার যদি একটা বেসিক আমরা সংজ্ঞা বলি, তাহলে আমরা দেখতে পাবো শিক্ষণ বলতে সাধারণত বোঝায় হচ্ছে অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন। কি বোঝায়? অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন। তাহলে আমাদের অভ্যাস বা অনুশীলনের মাধ্যমে যে পরিবর্তনটা আসে, আমরা নতুন যে জ্ঞান অর্জন করি, নতুন যে জিনিসটা শিখি, সেটাকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে শিক্ষণ বলছি। আর এই জিনিসটা হতে পারে কিসের? এটা হতে পারে জ্ঞান, কোনো অভিজ্ঞতা, কোনো দক্ষতা বা দৃষ্টিভঙ্গি, যা কি আমাদেরকে অভিযোজনের ক্ষমতা দেয়। অভিযোজন হলো নতুন কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া। এই যে আমরা প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতা, জ্ঞান, তারপর দক্ষতার মাধ্যমে যে নতুন কোনো তথ্য বা নতুন কোনো কিছু শিখছি, যা আমাদেরকে সমাজে খাপ খাইয়ে নিতে সহায়তা করে, সেটাই কিন্তু শিক্ষণ। শিক্ষণ কিন্তু সাধারণত নতুন কিছু আয়ত্ত করাকেই বোঝায়। তাহলে এক কথায় যদি আমরা বলতে পারি যে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নতুন কিছু আয়ত্ত করার নামই হলো শিক্ষণ। এই জিনিসটা আমরা যদি একটু বিস্তারিত দেখি, তাহলে আমরা বলতে পারবো যে শিক্ষণ জিনিসটা আসলে হয় দীর্ঘভাবে। যে বিভিন্ন মনোবিজ্ঞানের বলেছেন যে কি অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভাবনা সূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। তাহলে এখানেও কিন্তু কি অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক বা সম্ভাবনা আচরণের কি তুলনামূলক স্থায়ী পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষণের বিষয়টা সবসময় হতে হবে স্থায়ী। একটা জিনিস আমরা সাধারণত প্রতিদিনই নানান কিছু দেখি, নানান জিনিস শুনি, কিন্তু সবকিছু কিন্তু আমাদের মাথায় থাকে না, স্থায়ীভাবে থাকে না। সাময়িকভাবে কোনো তথ্য আমাদের মাথায় আসে, যেটা পরবর্তীতে আমরা ভুলে যাই। এখন শিক্ষণের ক্ষেত্রে সেটাকে হতে হবে স্থায়ী। যদি স্থায়ী না হয়, তাহলে সেটা আমাদের জন্য কখনোই শিক্ষণ হবে না। অর্থাৎ নতুন কিছু শিখতে হলে সেটা অবশ্যই মস্তিষ্কে স্থায়ীভাবে থাকতে হবে। এটাই শিক্ষণের মূল কথা। তাহলে এই জিনিসটা আবার হতে পারে কিসের মাধ্যমে? অভ্যাসের মাধ্যমে, চর্চার মাধ্যমে। আবার আমরা কি আমাদের যে নিজস্ব অভিজ্ঞতা, জ্ঞান অর্জন, এগুলোর মাধ্যমেও কিন্তু নতুন কিছু শিখতে পারি। তাহলে আচরণবাদীরা সাধারণত বলে থাকেন যে শিক্ষণ প্রক্রিয়া হলো বিচার বুদ্ধি বিবর্জিত যান্ত্রিক প্রক্রিয়া মাত্র। এটা কেন বলে থাকেন? কারণ এটার ক্ষেত্রে আমরা এমন অনেক কিছু আছে যেগুলো আমরা চাই না কিন্তু মাথায় মনে রাখি, আমাদের আচরণে সেটা প্রস্ফুটিত হয়। তাহলে এটার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বিচার বুদ্ধি বিবর্জিত যান্ত্রিক প্রক্রিয়া মাত্র। আমরা না চাইলেও অনেক সময় অনেক কিছু কিন্তু আমাদের মাথায় থেকে যায়। এই জিনিসটা কিন্তু আমরা চাইলেও আটকাতে পারি না। তাহলে এটাও কিন্তু এক ধরনের শিক্ষণ, কারণ এটা দীর্ঘ সময় আমাদের মধ্যে থাকছে, আমরা না চাইলেও থাকতেছে। তাহলে এটাকে এই কারণে একটা যান্ত্রিক প্রক্রিয়ার সাথে বলা হয়েছে। যেমন মানুষ জন্মগতভাবেই কি কৌতূহলী জীব, সেই কারণে তারা না চাইলেও অনেক তথ্য যেগুলো হচ্ছে আমাদের আশেপাশে ঘটে যায় বা আমাদের আশেপাশে আমরা দেখি, অবলোকন করি, সেগুলো কিন্তু আমাদের মাথায় থাকে। এই যে বিস্তারিত বিষয়গুলো যেগুলো আমাদের মাথায় স্টোর হয়ে থাকে, সেটা কিন্তু এক ধরনের যান্ত্রিক প্রক্রিয়ার সাথে তুলনা করা যায়। কারণ আমরা না চাইলেও অনেক সময় শিখি, আবার অনেক কিছু আছে যেগুলো আমরা চাই এবং সেগুলো চর্চা এবং অভ্যাসের মাধ্যমে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের মাথায় সেগুলো আমরা সঞ্চয় করে থাকি। এবার আমরা যদি একটু শিক্ষণের যে সংজ্ঞাটা আমরা যেটা জানলাম, যে শিক্ষণের ক্ষেত্রে হয় কি অভিজ্ঞতা বা পর্যালোচনা এবং কি চেষ্টার মাধ্যমে
যেটা আমাদের দীর্ঘস্থায়ী ভাবে আমরা মস্তিষ্কে রাখি বা ধারণ করি, সেটাই হচ্ছে কি শিক্ষণ। তাহলে এখানে বা আমাদের যে আচরণগত পরিবর্তনের কথা আমরা বলেছি, যে দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা অর্জন বা চর্চার মাধ্যমে যে আমাদের আচরণের পরিবর্তন অনুশীলনের মাধ্যমে, এই জিনিসটা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে তিনটি বিষয় কিন্তু শিক্ষণের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি। একটা হচ্ছে কি আচরণের পরিবর্তন, অনুশীলন বা অভ্যাস বা তুলনামূলক স্থায়ী। এই জিনিসটা সম্পর্কে আমরা কিন্তু আগে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি যে শিক্ষণ হতে হবে কি আচরণের পরিবর্তন। ধরা যাক যে কোনো একজন ব্যক্তি, আমরা সাধারণত ছোট বাচ্চাদেরকে যে জিনিসটা শেখাই যে বাসায় যদি নতুন কোনো মেহমান বা অপরিচিত কেউ আসে তাহলে তাকে সালাম দেওয়া। এই যে সালাম দেওয়ার বিষয়টা, যে সালাম দিয়ে তাদেরকে কি স্বাগতম জানানো, এই জিনিসটা কিন্তু তার আচরণের একটা পরিবর্তন। কিভাবে আচরণের পরিবর্তন? কারণ তার এই যে প্রসেস, সেটার মাধ্যমে সে নতুন কিছু শিখতে পারছে। যে অতিথি বা অপরিচিত কেউ বাসায় আসলে, মেহমান আসলে তাকে সালাম দিতে হবে। এই যে সালাম দেওয়ার কাজটা কিন্তু তার আচরণে একটা নতুন পরিবর্তন এনেছে। এরপর যদি আমরা বলি হচ্ছে অনুশীলন বা অভ্যাসের কথা, তাহলে আমরা সাধারণত যে কোনো একটা জিনিস কি করি, আমাদেরকে চর্চা করতে হয়। যারা ক্রিকেট খেলেন তারা কিন্তু ক্রিকেট খেলা প্রতিনিয়ত চর্চা করেন। পড়াশোনার জন্য আমাদেরকে প্রতিনিয়ত একটা টপিক আমরা নিয়ে বসি, পড়াশোনা করতে শিখি বা পড়াশোনা করি, যে নিয়মিত চর্চা করি। গণিত বা ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে যত বেশি চর্চা করা যায় তাহলে তত বেশি ম্যাথের দক্ষতা আমরা অর্জন করি। তাহলে ম্যাথের যে এই যে ম্যাথ শিক্ষণ বা যে কোনো একটা কিছু, সেটা কিন্তু আমাদের কি অনুশীলন বা অভ্যাসের মধ্য দিয়েই আসে। আবার এই যে ছোট শিশুর উদাহরণটি দিলাম, যে তাকে যে আসসালামু আলাইকুম সে বা সালাম দেওয়া একজন নতুন অতিথি বা মেহমান আসলে, সেটা কিন্তু তাকে শিখাতে হয়েছে। সেটা কিন্তু সে একবারে শিখে যায়নি। যে একটা ছোট শিশুকে যদি একবার বলে দিলাম তাহলে সে সেটা মনে রেখে প্রতিবার করতে পারলো, তা কিন্তু হয় না। তাকে ধীরে ধীরে এই জিনিসটা অনুশীলন বা অভ্যাসের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা তাকে শেখাতে হয়। এরপর আসি তুলনামূলক স্থায়ী। এখন দেখা গেল যে একবার তাকে বলে দিলাম, ছোট শিশুকে বলে দিলাম সালাম দিবা, সে একবার তখনই সালাম দিল, এরপর সে এই জিনিসটা বেমালুম ভুলে গেল। তাহলে সে যদি ভুলে যায় এবং পরবর্তীতে এই জিনিসটা আবার রিপিট না করে, তার মাথায় যদি এটা স্থায়ীভাবে না থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা শিক্ষণ বলতে পারবো না। শিক্ষণ হওয়ার জন্য অবশ্যই সেটাকে কি তুলনামূলক স্থায়ী হতে হয়। এরপর যদি আমরা আসি যে শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, যে আমরা যে নতুন কিছু শিখি না শিখি বা এগুলো কিভাবে আমাদের মাথায় থাকে, সেগুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, কি কি উপাদানের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। সাধারণত শিক্ষণ আমাদের মধ্যে কি কি উপাদানের কারণে হয়? তাহলে শিক্ষণ হচ্ছে এমন একটি জটিল প্রক্রিয়া যা প্রাণীর আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে সূচিত করে বা স্থায়ী পরিবর্তন ঘটায়। তাহলে স্থায়ী পরিবর্তন ঘটানোর জন্য নতুন প্রাণীর সেটা কখন হবে? যখন সে কি এটা সমস্যার সম্মুখীন হবে। সমস্যার সম্মুখীন যদি না হয় তাহলে কিন্তু তার শিক্ষণের প্রতি আগ্রহ বা শিক্ষণের কোনো ইনসেন্টিভ থাকবে না, তার কোনো প্রেরণা থাকবে না শেখার জন্য। এখন একজন শিক্ষক যদি কোনো ছাত্রকে একটা কবিতা মুখস্থ করতে দেন, তাহলে সে কি করবে? তার সামনে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে যে আমাকে স্যার পড়া দিয়েছেন, সেটা আমাকে কমপ্লিট করতে হবে, আমাকে কবিতাটা মুখস্থ করতে হবে। তাহলে সে কিন্তু এই কবিতাটা মুখস্থ করার জন্য একটা মুখস্থ করার যে সমস্যা, সেটার সম্মুখীন হলো। যে পরবর্তী ক্লাসে বা নেক্সট ক্লাসে স্যার এটা আমাকে ধরবেন সবার সামনে, আমি যদি না পারি তাহলে লজ্জিত হতে হবে। তাহলে এই যে তার সামনে একটা সমস্যা দেখা গেল, সেই কারণেই কিন্তু মূলত সে কি কবিতাটা মুখস্থ করার প্রতি উৎসাহিত হবে। আবার একটা এক্সপেরিমেন্টের কথা যদি আমরা বলি, যে স্কিনার বক্সের ইঁদুরের যে এক্সপেরিমেন্ট ছিল, সেটা হচ্ছে একটা বক্সে ইঁদুরকে তার নাগালের বাইরে একটা খাবার রাখা হলো। তখন সে কিন্তু চিন্তা করবে যে এই খাবারটা তার যখন ক্ষুধা পাবে, সেই খাবারটা খাওয়ার জন্য কিন্তু আগ্রহী হবে, তার প্রয়োজন হবে ক্ষুধার্ত অবস্থায় এই খাবার খাওয়ার জন্য। তো সে এই জিনিসটা কিভাবে করবে? তার এই সমস্যাটা, যে তার কাছে একটা সমস্যা আছে যে তার খাবারটা পৌঁছাতে হবে, খাবার পর্যন্ত পৌঁছাতে হবে খাবার খাওয়ার জন্য। এই যে সমস্যা, সেটা থেকে কিন্তু সে শিখবে যে খাবার পর্যন্ত সে কিভাবে যাবে, এবং এই ধাপগুলো আস্তে আস্তে কিন্তু সে এক্সপ্লোর করবে। এরপর যদি আসি সংযোগ বা অনুষঙ্গ। এখন সংযোগ বা অনুষঙ্গ জিনিসটা কি? যে সংযোগ থেকেই তো আমরা বুঝতে পারি যে অ্যাসোসিয়েশন বা কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি সংযোগ বা অনুষঙ্গ বলা হয়ে থাকে। এখন এটার সাথে কি হয়, যে আমরা একটা জিনিস শেখার জন্য
অন্য আরেকটার সাথে রিলেট করি। কিন্তু সাধারণত আমরা কোনো কিছু শেখার জন্য একটা জিনিস যেটা তথ্য আমাদের মাথায় রাখা সম্ভব হয় না, সেটা মনে রাখার জন্য আমরা অন্য আরেকটা তথ্য বা যেটা আমরা জানি সেটার সহায়তা কিন্তু গ্রহণ করি। এটাকে মূলত বলা হচ্ছে কি সংযোগ বা অ্যাসোসিয়েশন। কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট করে আমরা অন্য নতুন একটা তথ্য আমাদের মাথায় রাখি এবং শিখি। এটার যে দুইটি ভাগ রয়েছে সেটা হচ্ছে কি উদ্দীপক সংযোগ বা সংবেদী অনুষঙ্গ, আর এটা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। এখন উদ্দীপক বলতে মনোবিজ্ঞানের ভাষায় আমরা বুঝি সাবজেক্ট বা উদ্দীপক। সেটা হচ্ছে যখন কেউ বা কোনো কিছু, সেটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, জড় বস্তু হতে পারে, জীব হতে পারে, যেটা আমার মনের মধ্যে বা আমার মস্তিষ্কে কোথাও উদ্দীপনার সৃষ্টি করে, সেটাকে আমরা মূলত হচ্ছে কি উদ্দীপক হিসেবে বলি। তাহলে এখানে উদ্দীপক সংযোগ বলতে আমরা বুঝবো হচ্ছে দুইটি উদ্দীপক, অর্থাৎ দুইটি জিনিস যদি উদ্দীপনার সৃষ্টি করতে পারে। আর উদ্দীপনার সৃষ্টি হলে আমরা যে রিঅ্যাকশনটা দিই সেটাই মূলত হচ্ছে কি প্রতিক্রিয়া, সেটাকে আমরা কি বলি প্রতিক্রিয়া। তাহলে এখানে উদ্দীপকের ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে দুটি উদ্দীপকের মধ্যে সংযোগ স্থাপন। আর যেটা উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ সেটা হচ্ছে একটা উদ্দীপকের সাথে আর একটা প্রতিক্রিয়া রিলেট করে সংযোগ স্থাপন করা। যেমন আমরা যদি দেখি আগুন ও ধোঁয়া, এই দুটি উদ্দীপক আমরা কিন্তু একই সাথে প্রত্যক্ষ করি। যেমন কোথাও যদি ধোঁয়া দেখা যায় তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এখানে হয়তো আগুন লেগেছে। তাহলে আগুন এবং ধোঁয়া এই দুটি কিন্তু উদ্দীপক। এখন একটা বিল্ডিং এ যদি আমরা ধোঁয়া দেখতে পাই, হঠাৎ করে আমি একটা বিল্ডিং এ অবস্থান করছি, সেখানে যদি আমি দেখতে পাই যে ধোঁয়া উঠছে একটু দূরেই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে সেখানে হয়তো আগুন লেগেছে, আমাকে দ্রুত বের হয়ে যেতে হবে। এই যে উদ্দীপকের সাথে এই ধোঁয়ার সাথে আগুনের যে সংযোগ আমি স্থাপন করলাম, এটাই হচ্ছে উদ্দীপক সংযোগ। আর উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগটা কি, যেমন আমরা যখন দেখি সাধারণত রাস্তা দিয়ে যখন যাই, তখন রাস্তায় সিগন্যালে যদি লাল বাতি জ্বলে থাকে, লাল বাতিটা হচ্ছে কি সিগন্যালের বাতিটা হচ্ছে আমার উদ্দীপক। সেটা দেখে সবাই যে গাড়ি থামিয়ে দেয় যে আমরা এখন যেতে পারবো না, এই যে এটা না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়ে গাড়িটা থামিয়ে দেওয়া, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এটাকে বলা হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। একটা উদ্দীপকের সাথে এটা প্রতিক্রিয়া সংযোগ করা। তাহলে এই গেল আমাদের উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। এরপর আসি আমাদের প্রেষণা জিনিসটা কি। আমরা পূর্বের চ্যাপ্টার 4th অধ্যায় কিন্তু জানি যে প্রেষণা ও আবেগ। প্রেষণা মানে হচ্ছে মোটিভেশন, নতুন কিছু জানার ইচ্ছা, বা যেটা আমাদের মনের মধ্যে নতুন যে কোনো কিছুই জানার আগ্রহ জন্মায় বা আমাদের নতুন কিছু করতে উৎসাহী করে। যেমন ক্ষুধার্ত না হলে কিন্তু আমরা কেউ খাবারের দিকে আগ্রহ দেখাই না। যখন আমরা ক্ষুধার্ত হই তখনই খাবারের যে প্রেষণা, খাবার খাওয়ার যে প্রেষণা, সেটা অনুভব করি। এই যে প্রেষণা, এই প্রেষণা কিন্তু শিক্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। যেমন ক্লাসে ভালো করতে হবে, ক্লাসে ভালো ফলাফল করার জন্য কিন্তু আমরা বই এবং কি সকল বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ি। এই যে জিনিসটা, এটা কিন্তু এক ধরনের প্রেষণা। ক্লাসে ভালো করার, তুলনামূলক ভালো ফলাফল করার যে প্রেষণা, সেটাই কিন্তু আমাদেরকে কি নতুন কিছু শিক্ষণের জন্য উৎসাহিত করে থাকে। এরপরে যদি আমরা আসি বল বৃদ্ধি, রিইনফোর্সমেন্ট জিনিসটা কি, ধরা যাক আমি আমার বাসায় ভালো ফলাফলের জন্য পুরস্কার হিসেবে বলা হলো যে তুমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো তাহলে তোমাকে একটি সাইকেল কিনে দেওয়া হবে। আমার সাইকেল চালানোর অনেকদিন ধরে শখ, নিজের একটা সাইকেল দরকার। এই যে এটা আমাকে পুরস্কৃত করা হলো, অর্থাৎ আমাকে বল বৃদ্ধি করার জন্য কোনো কিছু দেওয়া হলো, এটাই হচ্ছে মূলত রিইনফোর্সমেন্ট, যেটি হচ্ছে আমাকে কোনো একটা নতুন কিছু করার জন্য কি একটু মোটিভেটেড করে, বল বৃদ্ধি কারক হিসেবে কাজ করে। তাহলে বর্ধন ক্রিয়া বা বল বৃদ্ধি হলো এমন কোন শর্ত অবস্থা যা সংযোগকে শক্তিশালী করতে সহায়তা করে। এখন এই সংযোগকে শক্তিশালী করার সহায়তার বিষয়টা কি, যেমন ধরা যাক যে আমরা চিন্তা করলাম যে রাস্তায় যে লাল বাতি দেখলে যে থেমে যায়, এই যে থেমে যাওয়ার উদ্দীপকের সাথে এই প্রতিক্রিয়ার সংযোগটা কেন হয়? কারণ আমরা জানি যে যদি আমরা লাল বাতি দেখে না থামি এবং গাড়ি চালিয়ে যাই তাহলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে জিনিসটা, এটাই কিন্তু মূলত আমাদের কি বল বৃদ্ধি কারক। এটা সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো যে আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, বিভিন্ন রকমের যে বল বৃদ্ধি কারক আছে সেগুলোও কিন্তু রয়েছে। তো আপাতত আমরা এটুকু জেনে রাখি যে এই যে কোনো একটা কিছু যেটা আমাদেরকে কি বোনাস হিসেবে, রিইনফোর্সমেন্ট হিসেবে আমাদেরকে রিইনফোর্স করে কোনো একটা কাজ শেখার জন্য, কাজ করার জন্য, নতুন কোনো তথ্য জানার জন্য, সেটাই হচ্ছে মূলত কি বল বৃদ্ধি কারক বা রিইনফোর্সমেন্ট। এরপর প্রচেষ্টা অর্থাৎ ট্রায়ালস। কোনো একটা জিনিস আমরা কি অনেক সময় আমরা ভুল করতে করতে শিখি, আবার ধীরে ধীরে অল্প একটু একটু করে শিখে যাই। এই যে যখন আমরা অল্প অল্প একটু করে চেষ্টা করি, যেমন ধরা যাক
সাইকেল চালানোর বিষয়টাই যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা প্রথমেই কিন্তু কেউ সাইকেলে উঠেই চালানো শিখে যাই না, চালাতে পারি না। সেটার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে আমরা সাইকেল উঠি, অল্প অল্প করে ব্যালেন্সের বিষয়টা আস্তে আস্তে জানি, তারপর ধীরে ধীরে কিন্তু সাইকেল চালানোটা আমাদের আয়ত্তে আসে। এই যে একটু একটু করে আমি ট্রায়াল করে করে গেলাম, এটাই হচ্ছে মূলত আমার প্রচেষ্টার মাধ্যমে শিক্ষণ। আর সাইকেল চালাতে গিয়ে আমি যদি পড়ে যাই, আঘাতপ্রাপ্ত হই, মাঝে মধ্যে ব্যথাও পেতে পারি, সেই ক্ষেত্রে সাইকেল থেকে পড়ে যাওয়া যেটা, সেটা হচ্ছে আমার এরর। এটা হচ্ছে মূলত ট্রায়াল এন্ড এরর মেথড। এখানে আমরা শুধুমাত্র ট্রায়াল সম্পর্কে একটু দেখছি, যে যেটা আমরা ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে আমরা নতুন কোনো কিছু শিখলাম। এটাও কিন্তু শিক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যা আমাদের শিক্ষণকে কি প্রভাবিত করে। এরপর নৈকট্য বা সান্নিধ্য। নৈকট্য বা সান্নিধ্য হলো শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষণ কেমন হবে তা নির্ভর করে সেটা কি, তার উদ্দীপক বা ঘটনা কতটা কাছাকাছি আছে তার উপর। যেমন ধরা যাক আমরা একটা কুকুরকে যদি খাবার দেওয়ার ক্ষেত্রে চিন্তা করি, সাধারণত হয় কি, যে পোষা কুকুরকে যদি খাবার দেওয়া হয়, তাহলে এই যে ঘন্টা বাজিয়ে কুকুরকে ডাকা হয়, সে যেখানে থাকে, তাহলে ঘন্টার ধ্বনি শোনার সাথে সাথে সে কিন্তু দৌড়ে ছুটে আসে, সে চিন্তা করে যে এখানে আমাকে খাবার দেওয়া হবে। এই যেমন ঘন্টা দেওয়ার সাথে সাথে তার যে লালা নিঃসরণ শুরু হয়, লালা নিঃসরণের ক্ষেত্রে ঘন্টা প্রদান ও মাংসের টুকরা উপস্থাপনের মধ্যবর্তী সময় যত কম হবে, শিক্ষণ দ্রুত হবে। ধরা যাক একটা কুকুরকে আমি ট্রেন করব যে ঘন্টার শব্দ শোনার সাথে সাথে সে যেন বুঝতে পারে তাকে খাবার দেওয়া হবে। তাহলে প্রথমে যদি আমি একটা ঘন্টা বাজাই, ঘন্টা বাজানোর পর তাকে খাবার দেই, তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে কি, ঘন্টার ধ্বনিটার মানে হচ্ছে আমাকে খাবার দেওয়া হবে। এখন আমি সাধারণভাবে যদি চিন্তা করি, এখন ঘন্টা বাজালাম, 1 ঘন্টা পরে তাকে আবার কি খাবার দিলাম, বা 30 মিনিট পরে তাকে খাবার দিলাম, তাহলে কিন্তু সে বুঝবে না। আর খাবারের কথা শুনতে কি হয়, কুকুরের মুখ থেকে কি, জিহ্বা থেকে লালা কিন্তু নিঃসরণ হয়, লালাক্ষরণ হওয়া শুরু হয়। তাহলে ঘন্টা বাজানোর সাথে সাথেই যদি তাকে খাবার দেওয়া হয়, তাহলে সে ঘন্টা শব্দ শুনেই বুঝে যাবে যে আমাকে খাবার দেওয়া হবে, এবং তখনই কিন্তু তার মধ্যে লালা নিঃসরণ শুরু হয়ে যাবে। এই যে জিনিসটা, এর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষণে অনেক কিছু দেখতে পাই, শিক্ষণের প্রভাবক হিসেবে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই। এটাই হচ্ছে নৈকট্য। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে সান্নিধ্যে এনে, যেমন ঘন্টার সাথে কিন্তু খাবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু ঘন্টার সাথে খাবারকে রিলেট করে কুকুরকে উদ্দীপিত করা এবং তাকে নতুন কিছু শেখানো, ট্রেন করা, এই জিনিসটাই কিন্তু মূলত নৈকট্য বা সান্নিধ্যের উদাহরণ। এরপর যদি আমরা দেখি যে মনোযোগ এবং পরিপক্কতা। এখন কোনো একটা কাজের প্রতি যদি আমরা মনোযোগ না দিই, তাহলে কিন্তু সেটা সঠিকভাবে করা সম্ভব হয় না। নতুন কিছু শেখার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা মনোযোগ ভালো দিই, তাহলেই আমাদের কিন্তু কি, পড়াটা দ্রুত শেখা হয়। তাহলে মনোযোগও কিন্তু শিক্ষণের জন্য প্রয়োজনীয় জিনিস। তারপর পরিপক্কতা বা ম্যাচুরিটি। আর পরিপক্কতা বা ম্যাচুরিটি জিনিস কি, আমরা ছোটবেলা অনেক জিনিস, অনেক সিদ্ধান্ত নিতে ভুল করি, বুঝি না। যেমন ছোটবেলায় কিন্তু একটা ছোট শিশু কিন্তু বুঝতে পারে না যে পুকুরে যদি নামতে হয় তাহলে তাকে সাঁতার জানতে হবে, সে কিন্তু পুকুরে পানি দেখলেই চলে যেতে চায়, তখন কিন্তু তার ডুবে যাওয়ার একটা ভয় থাকে। কিন্তু সাঁতার না জানা কোনো বড় মানুষ কিন্তু পুকুরে লাফ দিয়ে নেমে যায় না, কারণ তার মধ্যে সেই ম্যাচুরিটি আছে, সে জানে যে সে যেহেতু সাঁতার জানে না, পুকুরে যদি নেমে যায় তার ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটাও কিন্তু শিক্ষণের ক্ষেত্রে অনেক জটিল বিষয় কি সহজভাবে আমাদেরকে শিখিয়ে দিতে পারে এই যে পরিপক্কতা বা ম্যাচুরেশন। আমরা ছোটবেলায় যে কবিতাগুলো বা গল্পগুলো, যে ম্যাথসগুলো খুবই কঠিন মনে হতো, এখন কিন্তু সেগুলো আমাদের জন্য তুলনামূলক সহজ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে মূলত পরিপক্কতা বা ম্যাচুরেশন। এখন আমরা যদি শিক্ষণ ও কর্ম সম্পাদনের মাধ্যমে কথা বলি, তাহলে যে কর্ম সম্পাদন এবং শিক্ষণ কিভাবে রিলেটেড, যে শিক্ষণের মাধ্যমে আমরা বিভিন্ন কর্ম সম্পাদন করে থাকি, আবার যে জিনিসগুলো আমরা শিখি সেগুলো দিয়েই কিন্তু আমরা বিভিন্ন কর্ম কাজ বা করে থাকি। এখন এই দুইটা জিনিস কিভাবে রিলেটেড, সেটা নিয়ে যদি আমরা একটু আলাপ করি, তাহলে আমরা বলতে পারবো যে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন যে শিখি, সেটা হয় কি, স্বাভাবিকভাবে কি, আচরণের পরিবর্তন দীর্ঘ সময় অনুশীলনের মাধ্যমে হয়ে থাকে। কি, অভ্যাস অনুশীলনের ফলে আচরণের দ্বারা তুলনামূলক দীর্ঘস্থায়ী পরিবর্তনই হলো শিক্ষণ। তাহলে আমাদের এই শিক্ষণের সূচক হবে কি, শিক্ষণের সূচক হবে আমাদের বারবার অনুশীলনের ফলে আচরণের যে পরিবর্তন সেটা। আর কর্ম সম্পাদন জিনিসটা কি, কর্ম সম্পাদন হচ্ছে এই যে আমাদের আচরণের পরিবর্তন, এই যে পরিবর্তন হয়েছে সেটাকে যখন আমরা বিশেষ মুহূর্তে অ্যাপ্লাই করব, যে কাজটা করব, সেই কাজটা করাই হচ্ছে মূলত কি আমাদের কর্ম সম্পাদন। তাহলে শিক্ষণ হলো কি, হলো না, শিক্ষণ হলো কি না হলো
তা অথবা কতটুকু শিক্ষণ হলো তা পরিমাপ করা হয় কি কর্ম সম্পাদনের সাহায্যে। অর্থাৎ আমরা কতটুকু শিখেছি। আমরা শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম, একটা ছোট্ট শিশুকে যদি তাকে শেখানো হয় দীর্ঘ সময় ধরে যে বাড়িতে মেহমান আসলে তাকে সালাম দেওয়ার কথা, তাহলে সে যে সালাম দিবে এই জিনিসটা কতটুকু সে শিখলো সেটা কিন্তু আমরা তার কর্ম সম্পাদনের মাধ্যমে বুঝতে পারবো যে সে কতটুকু, কত ফ্রিকোয়েন্টলি, যে প্রতিবারই মেহমান আসার পরেই কি সে সালাম দিচ্ছে কিনা, তার উপরেই কিন্তু নির্ভর করবে যে সে কতটুকু শিখেছে বিষয়টা। সাঁতারের ক্ষেত্রে একজন ব্যক্তি সাঁতার, ধরা যাক সে সাঁতার শিখলো, এখন সে কত দক্ষভাবে পুকুর পার করতে পারছে সাঁতরে, সেটার উপর কিন্তু নির্ভর করবে যে সে কতটুকু সাঁতার জানে বা সাঁতার শিখেছে। তাহলে তার এই যে কতটুকু শিক্ষণ হলো না হলো সেটা কিন্তু ডিপেন্ড করে কর্ম সম্পাদনের উপর। আবার শিক্ষণের যে বিভিন্ন পরীক্ষা করা হয় তা কিন্তু শিক্ষণ নয়, তা প্রকৃতপক্ষে হচ্ছে কি কর্ম সম্পাদন। আমরা দেখি যে সাঁতার কাটার যে কাজটা, সেটা থেকে আমরা ধারণা করে নেই, সেটা থেকে আমরা বুঝতে পারি যে সে কতটুকু সাঁতার কাটলো। তাহলে এই যে একটা পরীক্ষা বা আমরা করলাম, জানলাম যে কতটুকু সাঁতার শিখলো, সেই শিক্ষণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি তার কর্ম সম্পাদন থেকে। এবার যদি আমরা একটু শিক্ষণের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের জ্ঞান বিভিন্নভাবে আমাদের মাথায় থাকে, বা আমরা নতুন কিছু প্রতিনিয়ত কি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু শিখে থাকি। সাধারণত এগুলো যে কয়েক প্রকারে হয়ে থাকে সেটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, প্রচেষ্টা ও ভুল সংশোধন, তারপর চিরায়ত সাপেক্ষীকরণ ও সহায়ক শিক্ষণ। এই যে এক এক রকম ভাবে আমাদের বিভিন্ন তথ্য যে আমাদের মস্তিষ্কে স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়, আমাদের অনুশীলন বা অভ্যাসের ফলে যে দীর্ঘস্থায়ী যে পরিচালনা বা তুলনামূলক স্থায়ী যে আচরণের পরিবর্তনটা হয়ে থাকে, সেটি এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে সাধারণত হয়ে থাকে। এবার আমরা যদি প্রথমে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ নিয়ে একটু আলোচনা করি, যে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশে পরিবেশে যখন আমরা চলাফেরা করি, বসবাস করি, আমাদের বিচিত্র রকমের বা নানান রকমের অভিজ্ঞতা কিন্তু হয়ে থাকে। এই যে অভিজ্ঞতা যেগুলো হয় সেগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই যে অভিজ্ঞতার মাধ্যমে যে আমাদের শিক্ষণ, সেটাই কিন্তু মূলত হচ্ছে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ। আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত আমরা যখন রাস্তায় হাঁটি তখন দেখতে পারি যে একটা গাড়ি আসতেছে, সেই গাড়ি যখন আসে তখন যদি ওই গাড়ির সামনে আমরা চলে যাই তাহলে কি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, যা আমাদের ক্ষতি করতে পারে। তাহলে এই যে আমরা গাড়ি দেখার সাথে সাথে একটু থেমে যাওয়া, দেখে শুনে রাস্তা পার হওয়া, রাস্তা ফাঁকা দেখে পার হওয়া, এটা কিন্তু কি বুদ্ধিবৃত্তিক শিক্ষণ বা কগনিটিভ লার্নিং। এটা সম্পর্কে মর্গান এবং তার সহযোগীরা বলেছেন বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানগত শিক্ষণ। এটা কি বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানগত শিক্ষণ। বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানগত শিক্ষণ হলো তথ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংগঠিত এমন এক পরিবর্তন যা ব্যক্তি বা প্রাণী তার অভিজ্ঞতার ফলাফল থেকে অর্জন করে। তাহলে বুদ্ধিবৃত্তিক শিক্ষণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অভিজ্ঞতা। আমরা কিন্তু অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। যেমন আজকে আমরা যে একটু আগে একটা উদাহরণ যে আমি দিয়েছিলাম, যে একজন ব্যক্তি যে সাজেকে ভ্রমণ করেছে, তাহলে সেখানকার পরিবেশ বা সাজেক কোথায় অবস্থিত, সাজেক দেখতে কেমন, এই যে জিনিসটা সে কিন্তু তার অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু সহজে জানতে পারে। এই যে জানতে পারাটা, এটাই হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক শিক্ষণ বা কগনিটিভ লার্নিং। আবার বুদ্ধিবৃত্তিক শিক্ষণ হচ্ছে কি কি ধাপের মাধ্যমে হয়ে থাকে সেটা নিয়ে যদি আমরা একটু দেখি, যে কি তথ্য নির্বাচন, নির্বাচিত তথ্য পরিবর্তন, তথ্যের বিষয়গুলোর মধ্যে অনুষঙ্গ স্থাপন, চিন্তার ক্ষেত্রে তথ্যের প্রসারণ, স্মৃতিতে তথ্যের সংরক্ষণ এবং প্রয়োজনে সংরক্ষিত তথ্যের প্রত্যাহ্বান। এই যে ধাপগুলো, এই ধাপগুলো কিন্তু মূলত আমাদেরকে কি শিক্ষণ, বুদ্ধিবৃত্তিক শিক্ষণ লাভ করায়। যেমন আমরা একটা জিনিস, কোন জিনিসটা আমাদের মস্তিষ্কে থাকবে না থাকবে, সেই তথ্যটা কিন্তু আমরা প্রথমে নির্বাচন করি। সেই নির্বাচিত যে তথ্যটা, সেটা কিন্তু প্রয়োজনে আমরা কি একটু পরিবর্তন করে থাকি, এবং পরিবর্তনের ফলে পরবর্তীতে হচ্ছে কি তথ্যের বিষয়গুলোর সাথে বিভিন্ন অনুষঙ্গ স্থাপন করি। যেমন আমরা যদি অনুষঙ্গ স্থাপনের কথাটা একটু বলি, যে লাল বাতি দেখার সাথে সাথে থেমে যাওয়া, এই যে তথ্যটা আমরা একটার সাথে আরেকটা জিনিস রিলেট করলাম, অনুষঙ্গ স্থাপন করলাম, এটাই কিন্তু মূলত হচ্ছে কি তথ্যের বিষয়গুলোর মধ্যে অনুষঙ্গ স্থাপন। তারপর চিন্তার ক্ষেত্রে তথ্যের প্রসারণ। তথ্যের প্রসারণটা কিভাবে হয়ে থাকে, যে লাল বাতি জ্বলার পরে হলুদ বাতি, তারপর সবুজ বাতি আসে, তাহলে আমরা চিন্তা করি লাল থেকে যখন হলুদে যাবে তার কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে কি যাতায়াত শুরু করতে পারবো। তখন হলুদ বাতি জ্বলার মধ্যে মানে একটু অপেক্ষা করুন, আমরা তখন প্রস্তুতি নেই, গাড়ি চালু করি, যে সামনের দিকে এগিয়ে যাব। এই যে এটা কিন্তু তথ্যের এক প্রকার প্রসারণ। এরপর স্মৃতিতে তথ্যের সংরক্ষণ। এই যে লাল বাতি জ্বললে যে থামতে হবে, এটা কিন্তু আমাদের মস্তিষ্কে রাখতে হবে, স্মৃতিতে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং প্রয়োজনে সেটা কি প্রত্যাহ্বান মানে হচ্ছে কি রিকল করা, পুনরায় মনে করা। তো যখনই আমি
পরবর্তীতে রাস্তায় একবার শেখার পরে যখন এটা আমার মধ্যে স্থায়ীভাবে থেকে যাবে, তখন কিন্তু আমি প্রতিবারই যখন লাল বাতি দেখবো রাস্তায় গাড়ি চালানোর সময় যে সিগন্যালের লাল বাতি জ্বলেছে, তখন কিন্তু আমি গাড়িটা থামাবো। তাহলে এটাই হচ্ছে মূলত প্রত্যাহ্বান বা রিকল করা। এই ক্ষেত্রে কোনো প্রকার বুদ্ধিবৃত্তিক শিক্ষণের ক্ষেত্রে কোনো প্রকার বল বৃদ্ধি কিন্তু করা হয় না, কোনো ইনসেন্টিভ কিন্তু দেওয়া হয় না, রিইনফোর্সমেন্ট দেওয়া হয় না। এটা মূলত হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে একজন শিখতে পারে এবং এই শিক্ষাটা অর্জন করে। এবার বুদ্ধিবৃত্তিক শিক্ষণের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কি অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, অনুকরণ ও মডেলিং। নামগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোনটা কিরকম হবে। তো প্রথমে আমরা যদি একটু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ নিয়ে কথা বলি, তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণটা হবে এরকম যে কোনো একটা সমস্যার যখন আমরা সম্মুখীন হব, সেটা সমাধানের জন্য আমরা যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে থাকি, বা যে কোনো একটা সমস্যা সমাধানের কারণ খুঁজে বের করি, বা হঠাৎ করে তৈরি হওয়া কারণ খুঁজতে গিয়ে যে আমাদের মধ্যে শিক্ষণটা অর্জন হয়, সেটা হচ্ছে কি অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। তাহলে একটা সমস্যা সম্পর্কে আমরা অনুধাবন করে সেটাকে সমাধান করার জন্য যে কাজ, সেটাকেই মূলত হচ্ছে কি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলে থাকে। এই মতবাদের প্রবর্তক হচ্ছে মনোবিজ্ঞানী কোহলার। মনোবিজ্ঞানী কোহলার এই মতবাদটা প্রথম প্রচার করেছিলেন। এটা সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত দেখি, যে এই ধরনের শিক্ষণে সাধারণত আমরা কি অন্ধের মতো বারবার ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ত করি। এই জিনিসটা আসলে কিভাবে হয়? আমাদের সামনে যে কোনো একটা সমাধান যদি সমস্যা যদি দেওয়া হয়, সাধারণত এটা একটা ধাঁধার কথা যদি আমরা চিন্তা করি, যে আমরা কিন্তু বিভিন্ন সময় পত্রিকায় বা ইয়াতে বিভিন্ন ধাঁধা দেখতে পাই, যেগুলো হচ্ছে দেওয়া হয় যে এই পাশে একটা এরকম যে ধাঁধাগুলো থাকে, যেগুলো হচ্ছে এই বিভিন্ন রকমের যে রাস্তা খুঁজে বের করার যে ধাঁধাটা দেওয়া হয় সাধারণত, যে এই পাশে একটা মানুষ দেওয়া হলো, তাহলে সে এই পাশে হচ্ছে একটা এক্সিট দেওয়া হলো যেদিক থেকে সে বের হবে। তাহলে এই যে এরকম ধাঁধাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে খোঁজার চেষ্টা করি যে কোন দিক দিয়ে গেলে সে এই এক্সিট পর্যন্ত আসতে পারবে। এই যে এটা এই জিনিসটা আমাদের মাথায় যে আমরা দেখি, চিত্রটা মাথায় স্থাপন করে তারপর সমস্যাটাকে সমাধান করার যে চেষ্টা করি, সেটাই কিন্তু মূলত হচ্ছে কি অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, যেটা হচ্ছে পর্যবেক্ষণ পর্যালোচনার মাধ্যমে মাথায় আমরা অনুসন্ধান বা পর্যালোচনা করে উপযুক্ত যে সমাধান সেটাকে বের করতে পারে, এই ধরনের শিক্ষণকে। তো এখানে যদি আমরা একটু অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞানমূলক শিক্ষণের একটা উদাহরণ যদি আমরা একটু দেখি, এটা মূলত হচ্ছে যে একটা মুরগিকে আর একটা কুকুরকে, তো একটা মুরগি এবং কুকুরের জন্য দুই রকমের সমাধান। যে একটা বেড়া ধরা যাক, এই যে একটা বেড়ার অপর পাশে একটা ছিদ্র, যে এক পাশে একটা ছিদ্রের অপর পাশে একটা খাবারের কথা বা লক্ষ্যবস্তু রাখা হলো। তাহলে এই যে ছিদ্রটার আকৃতি হবে এরকম বড়, যে পশুটাকে অর্থাৎ মুরগির কথা বলি, আমরা কুকুরের কথা বলি, সে দেখতে পাবে ঠিকই, কি সে তার লক্ষ্যবস্তু দেখতে পাবে, কিন্তু এই বেড়ার ভিতর দিয়ে সে যেতে পারবে না, তাহলে একটা মুরগি যখন তার লক্ষ্যবস্তুকে বেড়ার অন্য পাশে দেখতে পায়, তাহলে সে আসলে কি স্টেপের মাধ্যমে যে সেই লক্ষ্যবস্তুর কাছে পৌঁছায়, সেটা দিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এই যে এখানে থেকে যদি মুরগির প্রাথমিক অবস্থান চিন্তা করি, এটা যদি তার লক্ষ্যবস্তু হয়, সে কি এবার ডিরেক্ট যেতে পারবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে, তার এরকম ডিরেক্ট যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সে শুধু দেখতে পারবে তার লক্ষ্যবস্তুকে। তো সে এই যে একটা বিভিন্ন সময় ঘুরে ফিরে আবার ওই দিকে যাওয়ার চেষ্টা করে, এবং এই যে বারবার ব্যর্থ হওয়ার পর সে কিন্তু বুঝতে পারে যে এদিক দিয়ে তার পক্ষে প্রবেশ করা সম্ভব নয়। তখন সে কি করে? তখন সে এই রাস্তাটা অনুসরণ করে সে লক্ষ্যবস্তুতে যায়। এই যে আমরা এখানে ত্রিভুজাকৃতির যে দাগ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে কি সে এই যে দিক দিয়ে হচ্ছে তার লক্ষ্যবস্তুকে দেখতে পাচ্ছে, সেদিক দিয়ে বারবার যাওয়ার চেষ্টা করে। তো মুরগি এরকম বারবার এই যে ভুল পথে গিয়ে তারপর অবশেষে যখন সে বুঝতে পারে যে এদিক দিয়ে গেলে সে লক্ষ্যবস্তু পাবে না, তাকে বেড়া ঘুরে যেতে হবে। তো এটাই হচ্ছে মুরগির জন্য কি অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। কিন্তু কুকুরের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে এখানে যদি কুকুরের প্রাথমিক অবস্থান হয়, সে এদিক দিয়ে দেখলো যে তার লক্ষ্যবস্তুটা কোথায়, সে জানে এদিক দিয়ে যেতে পারবে না, তো সে কি করে এই যে বেড়া এদিক দিয়ে এসে প্রথমবারেই সে কি করে
তার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে এক একজনের জন্য কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণটা এক এক রকম হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যে এখানে এটা সম্পর্কে বলা হয়েছে যে কিভাবে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে এক একজনের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটা কিন্তু দেখাচ্ছে যে এখানে যদি আমরা একটু দেখি, এটার ক্ষেত্রে পরিজ্ঞানমূলক শিক্ষণের আমাদের মূল যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কি একটা সমস্যাকে পর্যবেক্ষণ করে সেটা সমাধান করা। তো মুরগির ক্ষেত্রে আমরা দেখি সে বারবার কি আটকে গিয়েছে, সে বারবার ঘুরে ফিরে একই লুপের মধ্যে গিয়ে অবশেষে সে করেছে। তাহলে তার ক্ষেত্রে কি অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ কি হয়েছে? সে কি একবারেই কাজটা শিখতে পেরেছে? না, সে কিন্তু একবারে পারেনি। কিন্তু কুকুরের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। কুকুরের ক্ষেত্রে হয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণের একটা প্রপার এক্সাম্পল কিন্তু আমরা দেখতে পারি। তাহলে মুরগির জন্য এবং কুকুরের জন্য কি শিক্ষণের প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন। তাহলে কুকুরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ কার্যকর হয়। এবার যদি কোহলারের মতামত সম্পর্কে আমরা একটু বলতে পারি যে কি বর্তমান পরিস্থিতি সম্মুখ উপলব্ধি করতে পারলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা কুকুর এবং মুরগির যে উদাহরণটা দেখেছি সেটার মধ্যে কিন্তু আমরা এটাই দেখেছি যে কুকুর কি তার পরিস্থিতিটা সম্মুখ রূপে বুঝতে পেরেই কিন্তু সে সমস্যার সমাধান করেছে। যেমন কোহলারের আবার শিম্পাঞ্জি নিয়ে একটা পরীক্ষণের যে ব্যাপার সেটাতে অতীত অভিজ্ঞতার কথা লক্ষ্য করা যাবে। যেমন একটি শিম্পাঞ্জিকে হচ্ছে খাঁচার মধ্যে দুটি লাঠি জোড়া দিয়ে একটি লম্বা লাঠি তৈরি করার পদ্ধতি দেখানো হচ্ছিল। তাহলে একবার একটা শিম্পাঞ্জিকে পরবর্তীতে সে একটা বক্সে যদি রাখা হয় এবং উপরে একটি কলা রাখা হলো ঝুলিয়ে, যেটি হচ্ছে কি আবার কি বক্সের মধ্যে দুইটি লাঠিও রাখা হয়েছে। তো বিষয় কলাটা এই পর্যায়ে এতটুকু দূরত্বে রাখা হয়েছিল যে একটি লাঠি দিয়ে কখনোই শিম্পাঞ্জি ওই কলাটা নাগাল পাবে না। আবার দুইটি লাঠিকে যদি জোড়া দেয় তাহলে সে আবার ওই কলাটার নাগাল পাবে। তো শিম্পাঞ্জিকে যখন ছেড়ে দেওয়া হলো তখন সে কিছুক্ষণের মধ্যেই এই জিনিসটা নিজে নিজে রিয়েলাইজ করলো যে দুইটি লাঠি জোড়া দিলে সে কলাটা পারতে পারবে বা নিতে পারবে। তখন সে দুইটি লাঠি জোড়া দিয়ে সেই কলাটা কিন্তু নিয়ে খেয়ে নেয়। তাহলে এই যে পূর্বে সে যখন লাঠি জোড়া দেওয়ার বিষয়টা শিখেছিল সেটাকে কিন্তু পরবর্তীতে সে কাজে লাগিয়েছে। এটাই কিন্তু মূলত হচ্ছে কি অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কি উপযুক্ত সময় যে কোনো সমস্যার সমাধান করা। আমরা সুপ্ত শিক্ষণ নিয়ে যদি একটু কথা বলি তাহলে বলতে পারি সুপ্ত শিক্ষণ হচ্ছে, সুপ্ত শব্দের অর্থ যদি আমরা চিন্তা করি, সুপ্ত শিক্ষণ বা লেটেন্ট লার্নিং, সুপ্ত শব্দের মানে হচ্ছে লুকায়িত অর্থাৎ প্রচ্ছন্ন। তাহলে সুপ্ত শিক্ষণটা হবে মূলত প্রচ্ছন্ন, কোনো প্রকার বলবর্ধক বা সন্তুষ্টি ছাড়াই যে ধরনের শিক্ষণ হয় সেটাকে বলা হয় সুপ্ত শিক্ষণ। আবার সুপ্ত শিক্ষণের প্রকাশ তখনই ঘটে যখন আমরা কোনো বলবর্ধক দেখতে পাই, বলবর্ধক বা সন্তুষ্টি লাভের মতো কিছু পাই। এটা নিয়ে যদি আমরা একটা এক্সপেরিমেন্টের কথা বলি তাহলে 1930 সালে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যেটা কি টলম্যান এবং হনজিক 1930 সালে এই এক্সপেরিমেন্টটি পরিচালনা করেন, যেখানে দুইটি ইঁদুরদের দলকে দুইটি দলে ভাগ করে দেওয়া হয়। একটি হচ্ছে কি পরীক্ষণ দল আর একটা হচ্ছে নিয়ন্ত্রিত দল। এক্ষেত্রে পরীক্ষণ দলকে কোনো প্রকার কি ইনসেন্টিভ বা সন্তুষ্টি বা বলবর্ধক ছাড়াই একটি ধাঁধার বাক্সে ছেড়ে দেওয়া হয়েছিল। আর নিয়ন্ত্রিত দলকে হচ্ছে কি একটা ধাঁধার বাক্সে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা যখনই সেই ধাঁধা অতিক্রম করতো বা ওই পাজলটা কমপ্লিট করতো তখন তাদেরকে কি পুরস্কৃত করা হতো, খাবার দেওয়া হতো। তো দেখা গেল যে পরীক্ষণ দল যেটি ছিল সেটি হচ্ছে কি খাবার না পাওয়া সত্ত্বেও কিন্তু তারা ধাঁধার বক্সটি বা পাজলের যে বক্সটি ছিল সেটা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা রাখে। তো এরপর যখন পরবর্তীতে পরীক্ষণ দলকে পাজলটি কমপ্লিট করার পর খাবার দেওয়া শুরু করলো তখন কিন্তু দেখা গেল যে তারাও ওই নিয়ন্ত্রিত দলের মতোই দ্রুত কাজটা করতে পারছে। তাদের কি যে পাজলটা কমপ্লিট করার টাইমটা কমে আসতেছে। তো নিয়ন্ত্রিত দল যেখানে প্রথমে তারা পাজলটা যত দ্রুত কমপ্লিট করতে পারতো তত দ্রুত তারা খাবার খেতে পারতো। আবার পরীক্ষণ দলকে কোনো প্রকার খাবার বা সন্তুষ্টিমূলক কোনো কিছু দেওয়া হতো না। কিন্তু যখনই পরীক্ষণ দলকেও এরকম খাবার দেওয়া শুরু করলো তখন দেখা গেল তারাও কি দ্রুত তৎপর হচ্ছে। এই যে বলবর্ধক উপস্থাপন করার পরে যে লার্নিংটা যেটা প্রকাশ পায় সেটাই মূলত হচ্ছে সুপ্ত শিক্ষণ। অর্থাৎ এই শিক্ষণের ক্ষেত্রে
বলবর্ধক বা সন্তুষ্ট করার জন্য কোনো কিছু না প্রদান না করা পর্যন্ত কি শিক্ষণটা কি একটু প্রচ্ছন্নভাবে হয়ে থাকে বা লুকায়িত থাকে, এজন্য এটাকে সুপ্ত শিক্ষণ বা লেটেন্ট লার্নিং বলা হয়ে থাকে। এরপর আসি প্রাসঙ্গিক শিক্ষণ সম্পর্কে। আমরা জানি যে মানুষ অনেক কাজ করে বা নিত্যদিনে প্রচুর কাজ করে, যেগুলো কি তাকে কি করে, তাকে মোটিভেশন ছাড়া কিন্তু সেই কাজগুলো করে না। তার মধ্যে প্রেরণা যখন কাজ করে সে কাজগুলো সম্পন্ন করে থাকে। তাহলে প্রেরণার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখিও। যেমন পরীক্ষায় ভালো ফলাফল করার প্রেরণা থেকে কিন্তু আমরা পড়াশোনা করে জ্ঞান অর্জন করি। এই যে জ্ঞান অর্জন করা বা নতুন কিছু জানার জন্য, নতুন কিছু এক্সপ্লোর করার জন্য, যে নলেজ এক্সপ্লোর করার জন্য কিন্তু আমরা শিখি। এই যে প্রেরণা থেকে নতুন কিছু জানার আগ্রহ বা পরীক্ষায় ভালো ফলাফল করার প্রেরণা থেকে যে আমরা শিখি, এই যে শিক্ষাটা, এটাই হচ্ছে মূলত ঠিকই প্রাসঙ্গিক শিক্ষণ। আবার এটা সম্পর্কে যদি একটা এক্সাম্পল আমরা দেই, যে দেখা যায় আমরা কোথাও যাই, আমরা একটা নতুন জায়গায় গেলাম, এখানে যে এক্সাম্পলটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, একবার আবাহনী ও মোহামেডানের খেলা দেখতে গিয়ে একজন তাকে খেলা দেখে আসলো। তারপর যখন জিজ্ঞেস করা হলো যে কি, তাকে জিজ্ঞেস করা হলো যে স্ট্যান্ডার্ড পাবলিশার্স এর দোকানটি কোথায়, তো সে কিন্তু খেলা দেখতে গিয়েছিল। তো স্ট্যান্ডার্ড পাবলিশার্স এর দোকানের কথা যখন জিজ্ঞেস করা হলো, সে উত্তর দিল যে স্ট্যান্ডার্ড পাবলিশার্স এর দোকানটি হচ্ছে স্টেডিয়াম মার্কেটের দ্বিতলায় অবস্থিত। এখন এই জিনিসটা সে কিভাবে জানলো? সে তো এই স্ট্যান্ডার্ড পাবলিকেশনস এর দোকান দেখতে যায়নি, সে গিয়েছিল হচ্ছে খেলা দেখতে। কিন্তু এই যে খেলা দেখার সময় বা খেলা দেখা আসার সময় সে যে একবার চোখ পড়েছিল স্টেডিয়াম মার্কেটের দোতলায়, যে এই দোকানটি সে দেখতে পেয়েছিল, এই যে একটা প্রসঙ্গে, অর্থাৎ খেলার প্রসঙ্গে সে গিয়েছিল, কিন্তু সে নতুন কিছু শিখলো। এটাই হচ্ছে মূলত প্রাসঙ্গিক শিক্ষণ। তাহলে এক্ষেত্রে ফার্নান্ডো এর মতে প্রাসঙ্গিক শিক্ষণ হলো কোনো ঘটনার প্রেক্ষিতে এমন নিষ্ক্রিয় শিক্ষণ যা উদ্দেশ্যহীনভাবে সম্পন্ন হয়। এই যে স্ট্যান্ডার্ড পাবলিশার্স বা পাবলিকেশনস এর দোকানটা সম্পর্কে সে যে জেনেছে, সেটা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। এই জিনিসটা হচ্ছে কি, নিষ্ক্রিয়ভাবে একটার প্রসঙ্গে আরেকটা জিনিস সে শিখলো। এটাকে মূলত হচ্ছে বলা হয় প্রাসঙ্গিক শিক্ষণ। কোনো প্রকার উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে করতে সে এই জিনিসটা শিখে ফেলেছে, শেখার ইচ্ছা না থাকা সত্ত্বেও। এরপর আসি প্রাসঙ্গিক শিক্ষণ সংক্রান্ত যদি আমরা একটু বলি, তার একটা পরীক্ষণ ছিল, যে পরীক্ষণ পাত্রদেরকে কি দুটি দলে ভাগ করেন। প্রথম দলকে 20টি অর্থহীন বাক্য জোরে পড়তে নির্দেশ দেওয়া হয়, দ্বিতীয় দলকে প্রথম দল যা পড়ছে তা শিখতে বলা হয়। তারপরে দুই দলেরই পরীক্ষা নেওয়া হয় যে কতটুকু শিখেছে। ফলাফলে দেখে যায় দ্বিতীয় দল ভালো শিখলে প্রথম দলটিও অনেক শিখেছে। এখন প্রথম দলের কিন্তু শেখার কোনো কথা ছিল না, তাদেরকে শুধুমাত্র বলা হয়েছিল কি জোরে জোরে পড়ার জন্য। কিন্তু তারা এই যে জোরে জোরে পড়তে গিয়ে যে অনেক কিছু শিখে ফেললো, তাদের মস্তিষ্কে সেটা থেকে গেল। এই জিনিসটা হচ্ছে কি প্রাসঙ্গিক শিক্ষণ। এরপর আমরা যদি আসি অনুকরণ ও মডেলিং সম্পর্কে, এটার নাম শুনে আমরা বুঝতে পারি যে অন্যের কোনো কাজকে অনুকরণ করা, হুবহু রিপিট করা বা সেই জিনিসটাকে ইমিটেট করার মাধ্যমে কিন্তু এই শিক্ষণটা হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই যে একটা ছোট শিশু কিন্তু সাধারণত কি অন্যের অনুকরণ করতে পছন্দ করে। এই যে অনুকরণ করার মাধ্যমেও কিন্তু অনেক কিছু শিখে। যেমন আমরা যদি দেখি যে নতুন অতিথি এলে তাকে সালাম দেওয়ার বিষয়টা নিয়ে যদি বলি, যে আমরা সাধারণত দেখতে পাই পরিবারের বড়রা দরজা খোলার পর অতিথি বা মেহমানদেরকে কি সালাম দিয়ে সাদরে বাসায় আমন্ত্রণ জানায়। তো একটা ছোট শিশু বাসায় থাকা অবস্থায় সে কিন্তু এই জিনিসটা দেখতে পায় যে অতিথি বা মেহমান আসলে তাকে এই জিনিসটা করতে হবে, যে তাকে সাদরে আমন্ত্রণ জানাতে হবে, সালাম দিতে হবে, তাদের সাথে কুশল বিনিময় করতে হবে। এই যে বড়দের কাছ থেকে দেখে শিখে, যে অনুকরণের মাধ্যমে এই জিনিসটা যখন একটা ছোট্ট শিশু শিখবে, সেটাই মূলত হয় কি অনুকরণ বা মডেলিং এর উদাহরণ। অর্থাৎ যে কোনো একটা জিনিসকে হুবহু নকল করা বা সেটাকে নিয়ে নিজের মধ্যে ধারণ করার জিনিসটা, এবং এই যে অন্যের অভিজ্ঞতা বা যে কোনো ব্যক্তির অভিজ্ঞতাকে অনুকরণ করে সেটাকে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে শিক্ষণটা করা হয়, সেটাই হচ্ছে মূলত কি অনুকরণ বা মডেলিং। তো এই সম্পর্কে এই যে আমরা যদি দেখি যে ঘরে যখন স্বপন ও খোকন দুই ভাই, তাদের স্বপনের বয়স 6 বছর আর খোকনের 4। বাড়িতে কোনো মেহমান বেড়াতে হলে স্বপন তাকে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করে, এবং বাবা তখন তাকে লক্ষ্মী ছেলে বলে কোলে তুলে নেয় এবং আদর করে। কিন্তু স্বপন যদি কোনো মেহমানকে সম্বোধন না করে, তাহলে তার বাবা তাকে মৃদু তিরস্কার করেন এবং
কোলে নেন না। এই যে আসসালামু আলাইকুম বললে যে আদর পাওয়া যায় এবং না বললে তিরস্কৃত হতে হয় দেখে ছোট ভাই খোকনও মেহমান এলে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করতে শুরু করেন। এই যে স্বপনের কাছ থেকে দেখে খোকন যখন এই জিনিসটা অনুকরণ করতে শুরু করলো, সে কিন্তু কি এটা শিখতে শুরু করলো, তার মধ্যে এক ধরনের শিক্ষণ কিন্তু সংগঠিত হলো। আর এই জিনিসটা হচ্ছে কি অনুকরণ বা মডেলিং। যেমন আমরা দেখতে পাই যে মহাত্মা গান্ধী এক সময় কি এক বিশেষ ধরনের টুপি পরতেন, তো তার দেখা দেখি তার যে বিভিন্ন সমর্থক ছিল, অনুসরণকারী ছিল, তারাও কিন্তু ওই টুপি পরতে থাকেন, যেটা গান্ধী টুপি নামে পরিচিত। এই যে একজন আইডল বা প্রিয় মানুষ বা যে কোনো একটা ঘটনা যেটা আমাদেরকে বোঝায় যে আমরা একটা অনুকরণ বা মডেলিং করলে বা কোনো কিছু ইমিটেট করলে আমরা সেটা থেকে নতুন কিছু রিওয়ার্ড হিসেবে পেতে পারি, তখনই কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে শিক্ষণ হিসেবে চলে আসে। তাই অনুকরণের মাধ্যমে কিন্তু শিক্ষণের প্রভাব রয়েছে বা অনুকরণকে একটি শিক্ষণ প্রক্রিয়া কিন্তু বলা যেতে পারে। এরপর প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যদি আমরা একটু চিন্তা করি, কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলো ভাবে কি সমস্যাটার জন্য বিভিন্ন রকম ভুল করা এবং ভুল করতে করতে কিন্তু আবার শিখে ফেলা, এইটাই হচ্ছে মূলত কি ট্রায়াল অ্যান্ড এরর বা প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ। অর্থাৎ ভুল করতে করতে সঠিকটাকে খুঁজে পাওয়া, ভুল করা, আবার চেষ্টা করা, আবার চেষ্টা করা, আবার চেষ্টা করা, এবার চেষ্টা করতে করতে কোনো একটা জিনিস শিখে যাওয়া এবং সমস্যার সমাধান করতে পারা, এটাই কিন্তু মূলত হচ্ছে কি ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং। যেমন এই থর্নডাইকের ধাঁধা বা পরীক্ষণ, এটার ক্ষেত্রে যে একটা বক্সের মধ্যে, ধরা যাক একটা বক্সের মধ্যে একটা বিড়ালকে রাখা হয় এবং বিড়ালটিকে বক্সের বাইরে হচ্ছে একটা কি খাবার রাখা হয় যেটা বিড়ালটা দেখতে পারে। তো যখন সে খাবারটা খেতে চাইবে, সে চাইলেই বক্সটা থেকে বের হইতে পারবে না। তো এই যে এটা যদি আমরা একটু বক্সটা যদি দেখি, যে এখানে একটা পাদানি দেওয়া আছে যেটা হচ্ছে কি এখানে এই লকটার সাথে রিলেটেড। তো বিড়ালটাকে বক্সের ভিতর ছেড়ে দেওয়া হলো, বাইরে খাবার রাখা হলো, তো সে যখন এই পাদানিতে পা দিবে তখন সে দরজাটা খুলে যাবে এবং সে বাইরে বের হতে পারবে, খাবারটা খেতে পারবে। তো স্বাভাবিকভাবে বিড়ালটাকে ছেড়ে দেওয়া হলে সে কিন্তু প্রাথমিকভাবে বুঝবে না যে এই পাদানিতে পা দিলে সে যখন দরজা খুলে যাবে এবং সে বের হতে হবে। তো এই যে বিড়ালটাকে ছেড়ে দেওয়ার পর প্রথমবারে দেখা গেল সে অনেকক্ষণ ঘোরার পরে এটার মধ্যে পাদানিতে পা দিয়ে বের হয়ে আসলো। এরপর আবার যখন রাখা হলো, সে আবার এরকম এলোমেলো ভাবে কতক্ষণ ঘুরলো, আবার পা পড়লো, আবার বের হয়ে আসলো। তো এভাবে যখন কয়েকবার এটা করা হলো, তখন দেখা গেল যে বিড়ালটিতে পাদানিটি খুঁজে পাওয়া বা এখানে প্রেস করার যে বিষয়টা, সেটার সময় তত কম হতে থাকলো। একটা সময় দেখা গেল যে তাকে রাখার সাথে সাথে সে সরাসরি গিয়ে ওই পাদানিতে পা ফেলে সেটাকে দরজাটা খুলে বের হয়ে আসতেছে। এই যে বারবার ভুল করার মাধ্যমে, এলোমেলো ভাবে চেষ্টা করার মাধ্যমে যে সে শিখলো যে কিভাবে তাকে এই বাক্স থেকে বের হয়ে আসতে হবে, সেটাই হচ্ছে মূলত কি থর্নডাইকের এক্সপেরিমেন্ট, ভুল প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ। এই যে থর্নডাইক এই পরীক্ষার উপর ভিত্তি করে একটি সূত্র প্রণয়ন করেন যা ফল লাভের সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী একটি কাজ বারবার করলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং এই সংযোগ শক্তিশালী হয় যদি সংযোগের ফলে সন্তুষ্টির আগমন ঘটে। এখন বিড়ালটিকে বক্সের মধ্যে রেখে দেওয়া হলো, কিন্তু বাইরে কোনো খাবার না দেওয়া যদি না হয়, তাহলে কিন্তু তার কি বের হয়ে কোনো লাভ নেই। তো যখনই বাইরে কোনো খাবার থাকবে, অর্থাৎ সন্তুষ্টির জন্য কোনো সন্তুষ্টির আগমন থাকবে, অর্থাৎ সন্তুষ্টি থাকবে, তখন কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়ার যে সংযোগ সেটা আরো শক্তিশালী হবে। যখনই সে খাবারটা দেখবে, তখনই তার এই কাজটা করার প্রতি কি আগ্রহ জন্মাবে। বারবার সে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে সে সমাধানটা করে সে নতুন কিছু শিখতে পারবে। এটার জন্য অবশ্যই কি সন্তুষ্টির প্রয়োজন, আর সন্তুষ্টি থাকলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ শক্তিশালী হয়ে থাকে। এবার আসি খুবই মজাদার একটি এক্সপেরিমেন্ট, যেটার নাম হচ্ছে কি চিরায়ত সাপেক্ষীকরণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। আমরা বাস্তব জীবনেও কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং দেখে থাকি, সেটার এক্সাম্পলে আমি আস্তে ধীরে আসবো। তো আমরা আগে শুরু করি। এটা হচ্ছে এক প্রখ্যাত রাশিয়ান শারীরবিদ আইভান প্যাভলোভের পরীক্ষা। আইভান প্যাভলোভ প্রথম এই পরীক্ষাটি করেছিলেন। এটার জন্য তিনি কি নোবেল পুরস্কারও লাভ করেন 1904 সালে। এখন এটা হচ্ছে চিরায়ত সাপেক্ষীকরণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে শিক্ষণের একটা প্রক্রিয়া, যেটাতে একটি নিরপেক্ষ বস্তুকে কি
স্বাভাবিক উদ্দীপকের সাথে জুড়ে দেওয়া হয় এবং নিরপেক্ষ উদ্দীপকটি সেই প্রতিক্রিয়াটি তৈরি করতে সক্ষম হয়। শুনতে খুবই কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা যদি তার এক্সপেরিমেন্টটা সম্পর্কে জানি তাহলে, আর আমরা যদি কিছু জিনিস খেয়াল করি তাহলে এই জিনিসটা খুবই সহজে বুঝতে পারবো। চলুন আমরা এই জিনিসটা একটু দেখি। আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা একটু আগে এগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যে স্বাভাবিক উদ্দীপক, তারপর হচ্ছে নিরপেক্ষ উদ্দীপক এবং প্রতিক্রিয়া। এখন বলা হচ্ছে স্বাভাবিক উদ্দীপকের সাথে একটি নিরপেক্ষ উদ্দীপক জুড়ে দেওয়ার ফলে নিরপেক্ষ উদ্দীপকটিও সেই প্রতিক্রিয়াটি তৈরি করতে সক্ষম হয়। এখন আইভান পাভলোভের শারীরবৃত্তীয় যে চিরায়ত সাপেক্ষীকরণের যে এক্সপেরিমেন্ট, সেটার মতবাদটা ছিল এরকম। তো আমরা একটু প্রথমে এই চিত্রটা, এই ছকটা একটু দেখি। যে আমরা আগে এই চিত্রটা দেখি যে একটি কুকুরকে প্রথমে তিনি হচ্ছে এটা যন্ত্রের সাথে হচ্ছে কুকুরের মুখে হচ্ছে কি লালা সংগ্রহ করার জন্য কুকুরটিকে প্রথমে হচ্ছে কি তিনি সিকিউর করে নেন, কুকুরটিকে প্রথমে সিকিউর করে নেন যাতে সে নড়াচড়ার ক্ষেত্রে খুব একটা এনা করতে পারে। তারপর তিনি কুকুরটির মুখে একটি পাইপ জুড়ে দেন যেটা দিয়ে হচ্ছে কি লালা সংগ্রহ করেন। এখন এই লালা সংগ্রহণের মাত্রাটার সাথে, লালা সংগ্রহ করার যে মাত্রা সেটার সাথে এই এক্সপেরিমেন্টের একটা কানেকশন রয়েছে। এখন আমরা যদি একটু বলি যে উনি এক্সপেরিমেন্টটা কিভাবে করেছিলেন। তিনি করলেন কি, প্রথমে কুকুরটিকে রেখে তিনি ঘন্টা বাজালেন। ঘন্টা বাজানোর কিছুক্ষণ পরে কুকুরটিকে কি মাংসের টুকরা দেওয়া শুরু করলেন। এরপর এভাবে বারবার এই জিনিসটা তিনি পুনরাবৃত্তি করতে লাগলেন। অর্থাৎ ঘন্টা বাজানোর কিছুক্ষণের মধ্যেই কুকুরটিকে কি মাংসের টুকরা বা খাবার দেওয়া হতে থাকলো। তো এভাবে যখন একটা পর্যায়ে দেখা গেল যে কুকুরটি শুধুমাত্র ঘন্টা ধ্বনি শুনেও কি তার মুখ থেকে লালা নিঃসরণ, কুকুর যখন খাবারের জন্য আগ্রহী হবে, সে যখন ঘন্টা ধ্বনি শুনতে পায় এবং তাকে খাবার দেওয়া হয়, তার মুখে কিন্তু মাংসের টেস্টের জন্য বা মাংসের লোভে তার মধ্যে মুখে কি লালা নিঃসরণ হতে থাকে। এই যে ঘন্টা দেওয়ার সাথে তারপর তিনি খাবার দেন, তখন দেখতে পান যে খাবার দেওয়ার সময় মাংসের প্রথমে যখন তিনি ঘন্টা বাজান এবং তখন কিন্তু কুকুরের মুখে কোনো লালা সঞ্চারিত হয় না, কারণ ঘন্টার শব্দ শুনে প্রথমবার ঘন্টার শব্দ শুনে কিন্তু কুকুরের বোঝার উপায় নেই যে সে কি খাবার পেতে যাচ্ছে। তো যখন এই জিনিসটা তিনি বারবার করতে থাকলেন, একবার ঘন্টা ধ্বনি বাজানোর কিছুক্ষণ পরেই তাকে খাবার দিতে লাগলেন, তখন কুকুর কিন্তু তার মাথায় এই জিনিসটা সেট হয়ে যায় যে ঘন্টা বাজানোর সাথে খাবারের একটা সম্পর্ক রয়েছে। তো যখনই পরবর্তীতে ঘন্টা বাজানো হয়, সে কি তার মুখ দিয়ে কি লালা ক্ষরণ হতে থাকে, সে বুঝতে পারে যে খাবার আসতেছে। তাহলে আমি শুরুতে যে বলেছিলাম যে কি স্বাভাবিক উদ্দীপক, মাংসটা হচ্ছে এখানে স্বাভাবিক উদ্দীপক। যখন কুকুরকে খাবার দেওয়া হবে, মাংস খাওয়ার জন্য কুকুরের মুখে লালা ক্ষরণ হতে থাকে। আর নিরপেক্ষ উদ্দীপকটি হচ্ছে কি ঘন্টা, যেটি ঘন্টা শুনে কিন্তু কুকুরের কোনো রকম ভাবে লালা ক্ষরণ হওয়ার কথা নয়। তাহলে যখন ঘন্টা বাজানোর পরে খাবার দেওয়ার সাথে সাথে একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর দেখা গেল যে শুধুমাত্র ঘন্টা বাজালে কি কুকুরের জিহ্বা দিয়ে লালা ক্ষরণ হচ্ছে। তো এখন এই যে এখানে আমরা যেটা দেখেছিলাম যে এইটাই করেছেন উনি, যে কুকুরটিকে ঘন্টা বাজিয়ে কি লালার পরিমাণটা কি তিনি সংগ্রহ করেছিলেন। তো ঘন্টার শুনেই কুকুর কি কান খাড়া করে ফেলতো এবং তার মধ্যে কি লালা নিঃসরণ শুরু হতো, লালাক্ষরণ হতো, যে সে বুঝতে পারতো যে তার খাবার আসতেছে। তো প্রাথমিকভাবে এখন যদি আমরা এই চিত্রটায় আসি, যে তার কাছে প্রথমেই হচ্ছে কি স্বাভাবিক উদ্দীপক হচ্ছে কি ঘন্টা ধ্বনি, সাপেক্ষণের পূর্বে কি চিরায়ত সাপেক্ষীকরণ, কিন্তু অর্থাৎ কন্ডিশনিং, অর্থাৎ কন্ডিশন করা হলো কুকুরটাকে একটা পর্যায়ে। তো এখন তার কাছে প্রথমে যখন ঘন্টা শোনানো হলো তখন কিন্তু তার জন্য কোনো প্রকার লালা নিঃসরণ হবে না, কিন্তু মাংসের গুঁড়ার ক্ষেত্রে মাংসের গুঁড়া হচ্ছে অসাপেক্ষ উদ্দীপক, স্বাভাবিকভাবেই এটা তার মুখে কি লালা নিঃসরণ ঘটায়। এরপর যখন সাপেক্ষণের সময়টা আসলো, অর্থাৎ কন্ডিশনিং করা হলো, তখন ফার্স্টে ঘন্টা ধ্বনি বাজানো হলো, তারপর এই সংকেত শুনে তারপর তাকে কি খাবার দেওয়া হলো। তখন খাবারটা সে যখন পাচ্ছে তখন তার কি লালা নিঃসরণ শুরু হলো। এখন সাপেক্ষণের পরে আমরা এই মাংসের গুঁড়াটাকে সরিয়ে দেব। কি করবো, মাংসটাকে কি সরিয়ে দিলাম। তো কুকুর যখন একটা পর্যায়ে শুধুমাত্র ঘন্টা ধ্বনি দিলে দেখা যাচ্ছে যে তার মধ্যে লালার নিঃসরণ হয়। এখন বাস্তব জীবনে এটার উদাহরণ যদি আমরা একটু আনি, অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। আর একটা জিনিস হচ্ছে
আমি বাস্তব জীবনের উদাহরণের আগে এই সম্পর্কে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে কি অবলুপ্তি বা এক্সটিংশন। এখন আইভান পাভলভ করলেন কি, একটা সময় যখন সাপেক্ষীকরণ হয়ে গেল, যখন ঘন্টা ধ্বনির সাথে সাথেই সে কি লালাক্ষরণ শুরু হলো, তখন একটা পর্যায়ে গিয়ে তিনি এই জিনিসটা চেষ্টা করলেন কি শুধুমাত্র ঘন্টা ধ্বনি দিতে শুরু করলেন। তো ঘন্টা ধ্বনি দেওয়ার পরে আর মাংসের টুকরা আর দিলেন না। তো এই জিনিসটা আবার কখন যখন কয়েকবার রিপিট করা হলো, তখন দেখা গেল যে ঘন্টা ধ্বনির পরে যদি মাংস দেওয়া না হয়, তাহলে কয়েকবার করার পরে আর কুকুরটি কোনো লালাক্ষরণ করে না। এই জিনিসটা কিভাবে হয়, যে সে যখন ঘন্টা ধ্বনির সাথে খাবার পেত, তার মধ্যে ছিল আইডিয়া যে ঘন্টা ধ্বনি বাজার সাথে সাথে আমি খাবার পাবো, এই জন্য লালাক্ষরণ হতো। কিন্তু ঘন্টা ধ্বনি বাজার পরেও যখন খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো, তখন সে বুঝতে শুরু করলো যে ঘন্টা আমার জন্য কি কোনো খাবার নিয়ে আসতেছে না, তো খাবারের জন্য আমি আগ্রহ করে লাভ নেই। তখন কি লালাক্ষরণ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আবার এই জিনিসটা কি স্বতঃস্ফূর্ত পুনরাগমন হয়। স্বতঃস্ফূর্ত পুনরাগমন জিনিসটা কি, এভাবে এক্সপেরিমেন্টটা এখন শেষ করে দেওয়া হলো। আবার 10-15 দিন পরে হঠাৎ করে যখন ঘন্টা বাজানো হলো, তখন কুকুরের মাথায় মনে হবে যে ঘন্টা বাজানোর সাথে খাবার রিলেটেড। তখন আবার এই জিনিসটা আবার কি হয়, রিকভার হয়, স্পন্টেনিয়াস রিকভার হয়, যে খাবার ঘন্টা ধ্বনির সাথে কি খাবারের একটা সম্পর্ক রয়েছে। তখন আবার এই ঘন্টা ধ্বনি শোনার সাথে সাথে তার মুখ দিয়ে লালাক্ষরণ হয়। এখন বাস্তব জীবনে আমরা এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর এক্সাম্পলটা যদি একটু চিন্তা করি, আপনারা যদি কখনো কোনো পুকুর বা হচ্ছে ফিশারিজে দেখেন, তাহলে করা হয় কি, মাছদেরকে খাবার দেওয়ার আগে কোনো একটা শব্দ করা হয়, সেটা হতে পারে মগের মধ্যে বা কোনো প্রকার বাঁশি বা বাঁশিতে ফু দেওয়া হয়। তখন দেখা যায় কি মাছগুলো হঠাৎ করে এক জায়গায় জড়ো হতে থাকে, যে জায়গা থেকে খাবার ছিটিয়ে দেওয়া হয়। এটা যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর একটা উদাহরণ। যখন শব্দ করে খাবার দিতে দিতে তাদেরকে অভ্যস্ত করা হলো, তখন শুধুমাত্র শব্দ শুনেই তারা বুঝতে পারে যে খাবার দেওয়া হবে, তো তারা উপরে চলে আসে। এছাড়াও আমাদের বাস্তব জীবনে, মানুষের জীবনে যদি একটা এক্সাম্পল আমি দেই, খুবই মজাদার এক্সাম্পল, আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু করা হয় এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর থিওরি ফলো করে। কিভাবে, যে আমরা টিভিতে দেখতে পারি যে বিভিন্ন নায়িকা বা নায়কদের মাধ্যমে, নায়িকাদের করছে, নায়কদের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, বিভিন্ন পারফিউম বা বডি স্প্রে যখন অ্যাড দেওয়া হয়, তখন দেওয়া হয় যে একজন নায়ক কি করলো, সে হচ্ছে XYZ নামক একটা পারফিউম ইউজ করে। তো XYZ নামক একটা পারফিউম তাকে মনের মধ্যে কনফিডেন্স দেয়। এখন এই যে XYZ নামক যে পারফিউমটা আছে, ধরলাম আমরা যে পারফিউম, সেটা আমাদের জন্য হচ্ছে কি ওই যে ঘন্টা ধ্বনির মতোই কি সাপেক্ষ। আর নায়ক, আমাদের পছন্দের যে হিরো আছে, সে কিন্তু আমাদের জন্য এমনিতেই খুবই এক্সাইটমেন্ট, তো তাকে দেখলে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে। তো যখন আমরা দেখতে পারি যে এই আমাদের যে হিরো আছে, সে হচ্ছে XYZ পারফিউম ইউজ করে, তখন আমরা চিন্তা করি যে সেই হিরোর মতো আমরাও XYZ পারফিউম ইউজ করব। এই যে পদ্ধতিটা আছে, যে এই হিরোর মাধ্যমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে আমাদেরকে XYZ পারফিউমটাকেও দেওয়া হচ্ছে, যে এই জিনিসটাও আমাদের মধ্যে সিমিলার উদ্দীপনার সৃষ্টি করে। এই জিনিসটা আবার যদি আমরা চিন্তা করি, ধরা যাক যে লাক্স সাবানের অ্যাডের কথা যদি আমরা চিন্তা করি, লাক্স সাবানে দেখা যায় যে খুব সুন্দরী একজন অ্যাক্ট্রেস কি তাকে দেওয়া হলো। তো এখন একজন ব্যক্তি চিন্তা করলো, ধরা যাক এক্স নামক একজন ব্যক্তি, তা সে চিন্তা করলো তার আবার এই অ্যাক্ট্রেসকে খুবই ভালো লাগে যিনি লাক্স সাবানের অ্যাড করে। তখন তিনি চিন্তা করবেন যে তার স্ত্রীর জন্য সেও লাক্স সাবান কিনে নিয়ে যাবে, কারণ তার যে প্রিয় অ্যাক্ট্রেস আছে সেও এই সাবান ইউজ করে। তাহলে এক্ষেত্রে অ্যাক্ট্রেস হচ্ছে তার জন্য কি অসাপেক্ষ উদ্দীপক। তারপর সেক্ষেত্রে লাক্স সাবানটা হয়ে যায় তার জন্য একটা কি সাপেক্ষ উদ্দীপক, যখন এই যে অ্যাক্ট্রেসের কারণে সে এই সাবানটাকে না শুরু করে তার নিজের স্ত্রীর জন্য। তাহলে এই যে জিনিসটা আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমরা কি ক্লাসিক্যাল কন্ডিশনিং এর বিষয়টা দেখতে পাই। এভাবেই কিন্তু বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করা হয়ে থাকে। এরপর আমরা যদি আসি একটু সহায়ক শিক্ষণের ক্ষেত্রে বা অপারেন্ট কন্ডিশনিং। এটা কি, এটা হচ্ছে যে সকল প্রতিক্রিয়া বা আচরণ প্রাণীর জীবনে কোনো প্রয়োজন সাধন করে বা প্রেষণা নিবৃত্ত করতে সাহায্য করে, সে সকল আচরণ শিক্ষণের প্রক্রিয়াকে কি সহায়ক শিক্ষণ বলে থাকে। তাহলে সহায়ক শিক্ষণটা হয়ে থাকে সাধারণত কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া যা তার ফলাফল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটিকে কি করণ শিক্ষণ বা করণ সাপেক্ষীকরণ নামে পরিচিত। উভয় শব্দই পরিবেশের উপর কার্যকরী আচরণের শিক্ষণকে বলে। এখানে বিএফ স্কেলারের অপারেন্ট যে কন্ডিশনিং এর একটা এক্সাম্পল, সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে কোনো সহায়ক শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য হয়
অভিজ্ঞ লাভ বা সন্তুষ্টি বিধান। যে আচরণটি কারণে অভিষ্ট লাভ হয় প্রাণী সেই আচরণটি শিখে। ধরা যাক একটা এক্সাম্পল এক্সপেরিমেন্টটা যদি আমরা একটু দেখি, স্কিনারের বক্সের যে এক্সাম্পল সেটা নিয়ে যদি আমরা একটু আলাপ করি, তাহলে আমরা বক্সটা এখানে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। তো স্কিনারের বক্সে একটা জায়গায় দেখা যায় কি খাবার লুকিয়ে রাখা হলো, একটা জায়গায় বক্সের একটা জায়গায় খাবার লুকিয়ে রাখা হয়। এখন সেখানে একটা ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়। তো ওই ইঁদুরকে আবার খাবার পেতে হলে একটা বিশেষ প্রতিক্রিয়া করতে হবে। যেমন ধরা যাক এখানে যদি আমরা একটু দেখি যে একটা লিভার রাখা হলো, তারপর এখানে পানি রাখা হলো, আর এখানে খাবারের পাত্র যে রাখা হলো। তো এখান থেকে আলো পড়বে। তো ইঁদুরটিকে যখন এখানে ছেড়ে দেওয়া হবে, সে যখন এই লিভারটিকে টানবে ঠিক তখনই সে খাবারের অ্যাক্সেসটা পাবে। তখন ইঁদুরটি কি করবে, প্রথমে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বাক্সের এক কোণে বসে অপেক্ষা করতে থাকবে, খাবার খুঁজতে থাকবে, যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করতে থাকবে। এক সময় যখন ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করার পরে সে যখন লিভারটি ধরে টান দিবে, তখন খাবারের দিকে সে দেখতে পাবে সে খাবারের অ্যাক্সেসটা পাচ্ছে। এখন পরবর্তীতে এই জিনিসটাই যখন আবার রিপিট করা হতে থাকবে, তখন দেখা যাবে যে তার কি লিভারের টান দেওয়ার যে সময় সেটা ধীরে ধীরে কমে আসতেছে। একটা পর্যায়ে দেখা যাবে তাকে বাক্সের ভিতরে ছেড়ে দিলে সে সরাসরি গিয়ে লিভারে টান দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছে। এই যে জিনিসটা লিভার টান দেওয়ার সাথে যে খাবারের সম্পর্ক, এই যে সে শিখলো, এই জিনিসটা হচ্ছে মূলত কি সহায়ক শিক্ষণ, যেটার জন্য বলবর্ধক কাজ করে। আর এই যে বক্সটা দেখানো হচ্ছে এখানে, যেটার মধ্যে খাবার রাখা হয়, এটাকে বলা হচ্ছে স্কিনারের বক্স বা স্কিনার বক্স। স্কিনার বক্স এখানে তার কাজ ভুলের সংখ্যা কি ধীরে ধীরে কমে আসতে শুরু করে যত বেশি সময় যায়। তার বিশেষ যে প্রতিক্রিয়া অর্থাৎ লিভার টান দেওয়ার যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা সে দ্রুত করতে থাকে। এই যে একটা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে যখন কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করে, সেটাই হচ্ছে মূলত কি সহায়ক শিক্ষণ। তো এটার জন্য আমরা আবার একটা এক্সাম্পল কিন্তু নিতে পারি, যেটা হচ্ছে আমরা পড়েছি থার্স্টি ক্রো এর ক্ষেত্রে, যে একটা কাক যখন সে দেখতে পেল যে কলসের নিচে একেবারে তলানিতে পানি আছে, সে একটা একটা করে পাথর ফেলতে ফেলতে উপরের দিকে নিয়ে আসলো। এখন পরবর্তীতে সে যদি আবার এরকম সিচুয়েশনের সম্মুখীন হয়, সে কিন্তু এদিক সেদিক উড়াউড়ি করে ঘোরাঘুরি না করে সে সরাসরি এই কাজটাই দ্রুত করতে থাকবে। সে সমাধানটা দ্রুত পেয়ে যাবে যে আমাকে একটা একটা করে পাথর যদি বা নুড়ি পাথর যদি আমি কলসের মধ্যে ফেলি, তাহলে পানিটা উপরের দিকে চলে আসতেছে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন সে হলে সে কোনো কিছু না করে সরাসরি গিয়ে পাথর নিয়ে কলসের মধ্যে ফেলতে থাকে। এই জিনিসটা হচ্ছে মূলত সহায়ক শিক্ষণ। এই যে যেমন সহায়ক শিক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে লিভারের চাপ দিয়ে দরজা খোলার পর ইঁদুরটি যদি খাবার না পায়, তাহলে দেখা যাবে ইঁদুরটি লিভারের চাপ দেওয়ার মাত্রা কমে আসতেছে। অর্থাৎ তার জন্য কি অবশ্যই একটা সন্তুষ্টিকারক বা বলবর্ধক প্রয়োজন হবে। ইঁদুরটি যখন খাবার পাবে তখনই কিন্তু সে শুধুমাত্র লিভারে চাপ দিবে। এই জিনিসটাকে বলা হচ্ছে অবলুপ্তি বা শিক্ষণের অবলুপ্তি। তখন দেখা যাবে যদি সে বারবার এই জিনিসটা রিপিট করা হয়, ধরা যাক প্রথমে বাক্সে খাবার রাখা হলো, লিভার চাপ দিলে সে খাবারের সন্ধান পাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেল খাবার সরাই দিলাম, তখন সে ঢুকে লিভারে চাপ দিল, খাবার পেল না। আবার দেখা যাবে একটু পরে আবার ঢুকালে আবার লিভারে চাপ দিবে, খাবার পেল না। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও আর লিভারে চাপই দিচ্ছে না, কারণ সে খাবার পাচ্ছে না, তাহলে লাভ নেই। এই জিনিসটাকে বলা হচ্ছে কি শিক্ষণের বিলুপ্তি বা এক্সটিংশন। আবার আমরা ক্লাসিক্যাল কন্ডিশনে যে জিনিসটা দেখেছিলাম, যে একটা পর্যায়ে ঘন্টা ধ্বনি শোনার সাথে সাথে সাড়া না দিলে পরে হঠাৎ করে যদি আবার কিছুদিন পরে ওই জিনিসটা রিপিট করা হয়, তখন আবার সে সাড়া দেয়। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়ে থাকে। তো বেশ কয়েকদিন পরে যদি আবার ক্ষুধার্ত অবস্থায় বক্সে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে সরাসরি দৌড়ে গিয়ে লিভারে চাপ দিয়ে দিবে। এটাকে বলা হচ্ছে কি সহায়ক শিক্ষণের স্বতঃস্ফূর্ত পুনর্গঠন বা স্পন্টেনিয়াস রিকভারি, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রেও আমরা দেখে থাকি, যেটা হয়ে থাকে। এখন মনে হতে পারে যে চিরায়ত সাপেক্ষীকরণ আর সহায়ক শিক্ষণ দুইটার মধ্যে কিন্তু আমরা কিছু সাদৃশ্য দেখতে পাই। যেমন দুইটার মধ্যে আমরা কি পরীক্ষণ পাত্রের মধ্যে যে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছি, যে কোন ক্ষেত্রে কিভাবে তারা রিয়েক্ট করে। একটার মধ্যে ঘন্টার ধ্বনি শুনে সে হচ্ছে কি লালা নিঃসরণ করে, খাবারের চিন্তা করে, অন্যটাই করে কি লিভার চাপ দিয়ে সে খাবারটা বের করে নেয়। আবার দেখা যায় যে দুইটার ক্ষেত্রে যে একটা দীর্ঘ সময় পরে কি অবলুপ্তি ঘটে, যা শিখেছিল সেটা আর থাকে না। আবার দেখা যায় কি স্পন্টেনিয়াস রিকভারি, অর্থাৎ কি পুনরাগমন ঘটে থাকে কিন্তু তার শিক্ষণের। তাহলে এই দুইটার মধ্যে কি দুইটা তো একই জিনিস নাকি আলাদা? তাহলে আমরা দেখি যে চিরায়ত সাপেক্ষীকরণ এবং সহায়ক শিক্ষণের মধ্যে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। এখন চিরায়ত সাপেক্ষীকরণের বিষয় ক্লাসিক্যাল কন্ডিশনে সেটা
করেছিলেন হচ্ছে শারীরবিদ আইভান প্যাভলভ। আর হচ্ছে সহায়ক শিক্ষণের প্রবর্তক হচ্ছে কি বিএফ স্কিনার। দুইটা দুই রকম। এখন এদের মধ্যে যে সাদৃশ্য, দুজনের পরীক্ষণের মধ্যে যারা সাদৃশ্য রয়েছে, একটা হচ্ছে পরীক্ষণ পাত্রের সাদৃশ্য রয়েছে। দুইটার ক্ষেত্রে কি, একটি ক্ষেত্রে ক্ষুধার্ত কুকুর এবং অন্য ক্ষেত্রে কি ক্ষুধার্ত ইঁদুর বা এরকম দুটি উদ্দীপক নেওয়া হয়। প্রশিক্ষণে কি ক্ষুধার্ত প্রাণীর ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আবার পরিবেশের ক্ষেত্রে আমরা দেখতে পারি স্কিনারের ক্ষেত্রে স্কিনার বক্স, আর আইভান প্যাভলভের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কুকুরটিকে কি একটা যন্ত্রের মধ্যে রেখে সুন্দর করে তাকে বেঁধে তারপর তার মুখের মধ্যে একটা লালা সংগ্রহের জন্য কি একটা নল দিয়ে তার একটা পাত্রে লালা সংগ্রহণ করা হয়। তাহলে দেখা গেছে দুইটার ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক পরিবেশ বিরাজ করে। এরপর প্রকৃতির কথা যদি চিন্তা করি, উভয় ক্ষেত্রে কিন্তু লক্ষ্য হলো আমাদের কি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করা। একটার ক্ষেত্রে লিভার চাপ দেওয়ার সাথে খাবারের খুঁজে পাওয়ার যে সম্পর্ক, অন্যটা হচ্ছে ঘণ্টাধ্বনির সাথে লালা নিঃসরণের যে সম্পর্ক। এই দুইটা কিন্তু তাদের প্রতিক্রিয়াটাই জিনিসটা কিন্তু চেক করা হয় যে কখন ইঁদুর প্রতিক্রিয়া করে লিভার চাপ দিচ্ছে বা কখন সে ঘণ্টাধ্বনি শুনে হচ্ছে লালা ক্ষরণ হচ্ছে। এরপর আমরা যদি দেখি পর্যবেক্ষণের বিষয়, পর্যবেক্ষণের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া উভয় ক্ষেত্রে বেছে নেওয়া হয়। আবার শিক্ষণ পরবর্তী ঘটনার ক্ষেত্রেও আমরা এই যেটা হচ্ছে কি অবলুপ্তি এবং কি স্বতঃস্ফূর্ত পুনরাগমনের বিষয়টা কিন্তু আমরা দেখে থাকতে পারি যে অপারেন্ট কন্ডিশন এন্ড ক্লাসিক্যাল কন্ডিশনিং দুইটার মধ্যে কিন্তু এই দুইটা জিনিস প্রেজেন্ট। অবলুপ্তি এক্সটেনশন এন্ড স্বতঃস্ফূর্ত পুনরাগমন মানে স্পন্টেনিয়াস রিকভারি দুইটাই কিন্তু প্রেজেন্ট। এই ছিল এদের মধ্যে সাদৃশ্য। এখন আমরা যদি একটু বৈসাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করি, যে কাজের প্রকৃতি, যেমন সহায়ক শিক্ষণে পরীক্ষণ প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করে থাকে, যেমন লিভারের উপর চাপ দেওয়া প্রক্রিয়াগুলো পরীক্ষণ পাত্র অর্থাৎ ইঁদুর। পরীক্ষণ পাত্রটা হচ্ছে যার উপর এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে স্কিনার বক্সে ছিল হচ্ছে ইঁদুর। তাহলে ইঁদুর নিজের ইচ্ছা মতো কিন্তু লিভারে গিয়ে চাপ দেয়, কিন্তু সাপেক্ষীকরণের ক্ষেত্রে প্রতিক্রিয়াটি আদায় করে নেওয়া হয়। যেমন লালা নিঃসরণ প্রতিক্রিয়াটি পরীক্ষণ পাত্র মানে এই ক্ষেত্রে কুকুর, সাপেক্ষীকরণের ক্ষেত্রে কুকুর, আর সহায়ক শিক্ষণের ক্ষেত্রে ইঁদুর। এটা একটু মাথায় রাখবেন, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে এটা কিন্তু আদায় করে নেওয়া হয়, যাতে তার লালা কতটুকু ক্ষরণ হচ্ছে সেটা আদায় করে নেওয়া হয়। এরপর বলবর্ধকের ক্ষেত্রে সহায়ক শিক্ষণে সন্তুষ্ট বা বলবর্ধক নির্ভুল প্রতিবেদন করার পর আসে, যেমন আগে লিভারের উপর চাপ দিতে হবে তবে খাবার আসবে। কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে বা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি না। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে শুরুতে যদি শুধুমাত্র ঘন্টা বাজানো হয় তাহলে কখনোই লালা ক্ষরণ হবে না। আগে তাকে মাংস খাওয়াতে হবে, মাংস খাওয়াইলে তবেই কিন্তু তার কি লালাক্ষরণ হয়। এরপর ঘন্টা বাজিয়ে মাংস খাওয়াইতে হবে। তার মানে কি এক্ষেত্রে নির্ভুল প্রতিবেদনের পূর্বেই বলবর্ধকের উপস্থাপন প্রয়োজন রয়েছে। এরপর স্বাধীনতার ক্ষেত্রে স্কিনার্স বক্সে সহায়ক শিক্ষণে আমরা দেখতে পাই যে ইঁদুরটাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, সে নিজের মতো এলোমেলো ভাবে ছোটাছুটি করে। কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে কিন্তু কি কুকুরটির স্বাধীনতা থাকে না, তাকে কি বেঁধে রাখা হয় একটা জায়গায় যাতে সে খুব একটা দৌড়াদৌড়ি না করতে পারে। তাহলে ঘোরাফেরা করার সুযোগ কিন্তু তাকে দেওয়া হয় না, তার গতিবিধি এবং চলাফেরা কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এরপর যদি আমরা দেখি কি সক্রিয়তার ক্ষেত্রে যদি দেখি যে সহায়ক শিক্ষণের পরীক্ষণ পাত্র অর্থাৎ ইঁদুরটি এক্সপেরিমেন্ট যার উপর করা হয় সে সক্রিয় এবং পরীক্ষণকারী কি অনেকাংশে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। যেমন স্কিনার বক্সে স্কিনার শুধুমাত্র হচ্ছে কি বক্সের বাইরে থেকে ইঁদুরটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন, কিন্তু চিরায়ত সাপেক্ষীকরণের ক্ষেত্রে দেখা যায় যে কুকুরটি মোটামুটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে, তার কাজ হচ্ছে দাঁড়িয়ে থাকা, ঘণ্টাধ্বনি শোনা, লালাক্ষরণ, মাংসের স্বাদ পেলে লালাক্ষরণ, এই কাজটা কিন্তু সে নিষ্ক্রিয়ভাবে করে থাকে। যেটা ইঁদুরের ক্ষেত্রে দেখা যায় সে অনেক এলোমেলো ভাবে ছুটাছুটি করে লিভারটা চাপ দেওয়ার জিনিসটা কিন্তু সে নিজে ডিসকভার করে থাকে। এরপর নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বলা যায় যে সহায়ক শিক্ষণের ক্ষেত্রে ইঁদুরটি যেহেতু বারবার এই যে ঘোরাফেরা করার মাধ্যমে সে যখন লিভার খুঁজে পাওয়ার জিনিসটা শিখতে পারে, তাহলে সেই জিনিসটা কিন্তু সে অনুশীলন করে বেশি, যে কারণে তার মধ্যে কি এই জিনিসটা স্থায়ী হওয়ার সম্ভাবনাও বেশি, কিন্তু নির্ভরযোগ্যতাও বেশি। আর সাপেক্ষীকরণের ক্ষেত্রে প্রাণী প্রতিক্রিয়া শিক্ষা যা করে তা সহায়ক শিক্ষণের মতো এতটা নির্ভরযোগ্য হয় না, সহজেই এর অবলুপ্তি ঘটানোর সম্ভাবনা থাকে। এরপর অসাপেক্ষ উদ্দীপক সাপেক্ষীকরণের অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে কি একটি অসাপেক্ষ উদ্দীপক দ্বারা সৃষ্টি করা। অসাপেক্ষ উদ্দীপক আমরা বলেছিলাম যে নিষ্ক্রিয় উদ্দীপক বা নিরপেক্ষ উদ্দীপক, যেটা হচ্ছে কি ঘন্টাটাই হচ্ছে আমার কি অসাপেক্ষ উদ্দীপক। আর সাপেক্ষ উদ্দীপক হচ্ছে আমাদের যেটা সাপেক্ষে, দুঃখিত, অসাপেক্ষ উদ্দীপক হচ্ছে যেটার ক্ষেত্রে হচ্ছে স্পন্টেনিয়াস রেসপন্স আসে। অসাপেক্ষ উদ্দীপক হচ্ছে মাংস, আর সাপেক্ষ উদ্দীপক হচ্ছে ঘন্টা, দুঃখিত। কিন্তু সহায়ক শিক্ষণে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এরপর প্রাণী স্বতঃস্ফূর্তভাবে কি প্রতিক্রিয়া করে থাকে। আর সংকেতের ক্ষেত্রে সহায়ক শিক্ষণে প্রাণী বলবর্ধক পাওয়ার পূর্বে কোনো সংকেত পায় না, কিন্তু সাপেক্ষীকরণের ক্ষেত্রে সে কিন্তু সংকেত পায়, যেমন ঘণ্টাধ্বনিটা সে শুনতে পারে। এরপর উদ্দীপকের উপস্থাপনের কথা যদি বলি,
অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে পরীক্ষক সরাসরি পরীক্ষণ পাত্রকে উদ্দীপক প্রদান করেন না। যেমন স্কিনার বক্সে যে কক্ষে ইঁদুর থাকে তার বাইরে খাবার রাখা হয়। আবার সাপেক্ষীকরণ প্রক্রিয়া পরীক্ষণ পাত্রকে সরাসরি উদ্দীপক প্রদান করা হয়, যেমন মাংসের গুঁড়া কুকুরের মুখে দিয়ে দেওয়া হয়। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে যে বৈসাদৃশ্য, সেটা সম্পর্কে কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে দুইটা সিমিলার মনে হলেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তাহলে এই ছিল আজকে আপনাদের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।